গভীর রাত। রণদীপ নিজের বিছানায় নিশ্চিন্তে শুয়ে রয়েছে। আজ সে বড়ই নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে, কিন্তু হঠাৎই সে অনুভব করল বিছানায় সে যেন একা নয়। প্রথমে ভাবল আজকে দেখা সেই মেয়েটা হয়তো এসেছে। মনে মনে বড়ই খুশি হলো। ঘুমের ঘোরেই সে তাকে জড়িয়ে ধরল। পরম আবেশে সে তাকে বলল, তুমি যে আসবে সেটা আমি জানতাম, তাই তো ওরা বারণ করলেও দরজাটা বন্ধ করে শুইনি। কি ঠিক করেছি তো সোনা? বলে হাসতে লাগল। একটা মেয়ের হাসির আওয়াজ পাওয়া গেল। বাবা, তোমার গা কি ঠান্ডা গো? তার থেকেও নরম, আরো নরম তোমার। এসো, কাছে এসো, গাটা গরম করে দিই, নইলে ঠান্ডা লেগে যাবে তো। এই বলে সে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। মেয়েটাও মাঝে মধ্যে হি হি করে হাসছে, কিন্তু পেছন দিক থেকে তার পিঠে আরো কয়েকজন যেন চুমু খাচ্ছে। প্রথমে সে এতটাই মত্ত ছিল যে বুঝতেই পারেনি, কিন্তু ধীরে ধীরে তাকে পেছন দিক থেকে কয়েকজন ধরে টানল। সে এবার চমকে উঠল। জোর করে তাদের দিকে ফিরিয়ে তারা তাকে আদর করছে। এক নয়, একাধিক নারী তার উপর ঝাঁপিয়ে পড়ল। কি একজন নারীকে আদর করলে হবে? আমাদের কে আদর করবে? মেয়েদের শুধু নির্বস্ত্র করতে মজা লাগে না? আমাদেরও ছেলেদের ওটা করতে বেশ ভালো লাগে। আর তোদের এটা দে না। তারা তাকে জোর করে নির্বস্ত্র করে দিয়েছে। তার সর্বাঙ্গে হাত দিয়ে আদর করছে। এতগুলো মেয়ে তাকে ধরে বেশ দলাই মালাই করছে। তার বেশ আরাম হচ্ছে। কিন্তু একটু পরে সবাই মিলে ধরে তার নিম্নাঙ্গে কামড়া কামড়ি করাতে সে এবার বেশ ঘাবড়ে গেল। এই ঠান্ডায়ও তার গায়ে যেন ঘাম দিচ্ছে। আহ, তোমরা সবাই মিলে ওই রকম করো না, আমার লাগছে। ওরা সবাই মিলে হেসে উঠল। এবার আরো বেশি করে তারা কামড়া কামড়ি শুরু করল। রণদেব চিৎকার করে ওদের ছাড়াতে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দুইজন মেয়ে তার নিম্নাঙ্গ তার মুখের উপর চেপে ধরেছে। আরো দুইজন পা ফাঁক করে তার বুকের উপর বসে আছে। বাকিরা নিম্নাঙ্গে কামড়া কামড়ি করছে। রণদেব চিৎকার করে উঠল। সে ছটফট করছে, তার দম বন্ধ হয়ে আসছে। সে নিঃশ্বাস নেওয়ার জন্যে তাদের জঙ্ঘার থেকে মুখ বাড়াতে চেষ্টা করল, কিন্তু তার মুখটাকে তারা সেটা দিয়ে আরো জোরে চেপে ধরল। সে প্রচণ্ড যন্ত্রণায় কুঁকিয়ে উঠছে। নিম্নাঙ্গ রক্তাক্ত হয়ে গেছে। শেষে সর্বশক্তি প্রয়োগ করে তাদের ছাড়াতে গেল, কিন্তু পারল না। আমাকে ছেড়ে দাও, ও ছেড়ে দাও। এরা আরো জোরে হেসে উঠল। তার নিম্নাঙ্গ ধরে জোরে কামড়ে দিল। তখন তার দম বন্ধ হয়ে চোখের সামনেটা ঘোলাটে হয়ে গেছে। শরীরটা খালি ছটফট করছে। এমন সময় একটা নারী যেন খাটের সামনে এসে দাঁড়াল। খুব স্বাদ না? একা মেয়ে দেখলেই ভোগ করার, কিন্তু এখানে তো একা ভোগ হয় না, একা আমরা মেয়েরা ভোগ করি, বুঝেছিস? বলে একসঙ্গে সবাই হেসে উঠল। ততক্ষণে তার শরীরটা ছটফটানি থামিয়ে ধীরে ধীরে শান্ত হয়ে গেছে। চোখ দুটো বিস্ফারিত হয়ে উপর দিকে তাকিয়ে রয়েছে। আবার ওই দৃষ্টিতে দেখছিস? আবারও একসাথে বিভৎস একটা হাসির আওয়াজ পাওয়া গেল।
নমস্কার সকলকে, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো আমার চ্যানেল স্কেরি টেলস। গল্প হলেও সত্যি। স্কেরি টেলসে আমি আজকে তোমাদের যে গল্পটা শোনাতে চলেছি সেই গল্পটা কিন্তু পুরোপুরি গল্প নয়। আমাদের ভারতবর্ষেরই বুকে বেশ কিছু এমন প্রাচীন দুর্গ রয়েছে লোককথায় যেগুলির বিষয় নানা রকম সব অদ্ভুতুরে ঘটনার কথা শুনতে পাওয়া যায়। যেমন রাজস্থানের ভানগড় দুর্গ, পুনের শনিবারওয়াড়া দুর্গ। শোনা যায় যে এই দুর্গগুলি নাকি আদতে ভুতুরে। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সব অদ্ভুতুরে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, এবং সেই সব লোককথা এবং বিভিন্ন মানুষদের বিভিন্ন রকম জবানবন্দিকে অবলম্বন করে আমাদের আজকের এই গল্পটি তৈরি হয়েছে। আজকে স্কেরি টেলসে তোমরা শুনবে অনির্বাণ বিশ্বাসের লেখা মোহিনী ভিলায় এক রাত। তবে শুরুতেই আমি জানিয়ে রাখি, আজকে স্কেরি টেলসে কিন্তু শুধু তোমাদেরকে আমি গল্প শোনাবো না। তোমাদেরই এই স্কেরি টেলস পরিবারের একজন সদস্য শ্বেতা তার সঙ্গে ঘটা বেশ কিছু সত্যি ভৌতিক অভিজ্ঞতার কথা আমার সাথে শেয়ার করেছে, এবং সেগুলো কিন্তু আমি আজকের গল্পের শেষে বিশেষ চমক হিসেবে তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই তোমরা কিন্তু অবশ্যই আজকের গল্প শেষ হওয়ার পরে ভিডিওটা স্কিপ করে তোমরা চলে যেও না, এবং শ্বেতার মতন তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এই রকম সত্যি ভৌতিক ঘটনা স্কেরি টেলসে এসে শেয়ার করতে চাও, তাহলে স্ক্রিনে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখেছি সেখানে তোমরা অডিও রেকর্ড করে আমার কাছে তোমাদের ঘটনা শেয়ার করতে পারো। আমি তাহলে স্কেরি টেলসের পরের এপিসোডে ভিডিওর মধ্যে তোমার ঘটনাটা সকলের সাথে শেয়ার করব। তাই তোমার জীবনেও যদি এরকম সত্যি ভৌতিক কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমার ঘটনা আমাকে জানাও। আজকের গল্পে যাওয়ার আগে আমি স্কেরি টেলসের এর আগের গল্পে তোমাদের করা কিছু কমেন্টে যাচ্ছি। শেখ সেলিম লিখছে, স্কেরি টেলসের গল্প আমার দারুণ লাগে, সব গল্পগুলো শুনি, কিন্তু তুমি আমার কমেন্ট পড়ো না, এটাই দুঃখ। আমি শেখ সেলিম ইউসুফ হাওড়ার বাগনান থেকে শুনছি। অপর্ণা রায় লিখছে, গল্পটা অনেক সুন্দর আর তোমার গলার স্বর খুব ভালো। এর আগেও তোমাকে কমেন্ট করেছিলাম কিন্তু তুমি পড়োনি। আমি মুম্বাইয়ে থাকি আর তোমার গল্পের আমি নিয়মিত শ্রোতা। সুরাজ শেখ লিখছে, আমরা জানি তুমি আমাদের কমেন্ট পড়বে না, তাও তোমাকে বলছি দাদা ভাই, আমরা তোমার প্রত্যেকটা গল্প শুনি, তোমার সব গল্প খুব ভালো লাগে। আমরা সবাই জয়পুর থেকে বলছি দাদা ভাই। সুরাজ, চিরঞ্জিত, রাজা, লালু, বিপ্লব, আমাদের নামগুলো প্লিজ বলবে দাদা ভাই। তো এগুলোই ছিল আজকের কমেন্ট। সবার সব কমেন্ট হয়তো আমি পড়তে পারলাম না, কিন্তু ডেফিনেটলি পরের গল্পে আমি তোমাদের বাকি কমেন্টও পড়ব। আমাকে এখন এই মুহূর্তে তোমরা কে কোথা থেকে শুনছো সেটা কিন্তু এক্ষুনি আমাকে কমেন্ট করে জানাও। আমার জেনে খুব ভালো লাগবে যে তোমরা কে কোথা থেকে আমার গল্প শুনছো। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, শুরু করছি আজকের এপিসোড অনির্বাণ বিশ্বাসের লেখা মোহিনী ভিলায় এক রাত। বেল বাজতেই মোহনা দরজা খুলে দেখল সোমক ও নীল দাঁড়িয়ে রয়েছে। ওরা ভেতরে ঢুকতেই দেখল ওদের আগেই ঝিলাম বসে রয়েছে। ওরা সবাই একসঙ্গে বসতেই হরিদা এসে চা দিয়ে গেল। বর্ষাকালে গরম চায়ে চুমুক দিয়ে সোমকই প্রথম কথাটা তুলল। আরে কি ব্যাপার, সকাল সকাল জরুরি তলব? আছে রে, আমি একটা জায়গার খোঁজ পেয়েছি, একেবারে নতুন। সে তো এখন ট্রাভেল ব্লগারদের জন্য নতুন বলে আর কিছুই নেই, সবই পুরনো। ওর কথা শুনিস না তো, ধৈর্য জিনিসটা ওর মধ্যে একদমই নেই। তুই বল। আমি যা বলেছি ঠিকই বলেছি, তুই জায়গাটার নাম বল। আমি যদি না কোনো ব্লগারদের পেজ খুলে দেখিয়ে দিতে পারি। চ্যালেঞ্জ করছিস তো? দেখ, পরে কিন্তু ব্যাক ফুটে যাবি না। নীল কখনো বাজি লড়ে পিছু পা হবার ছেলে নয়, বুঝলি? যা, ডান, বল কি শর্ত? সবার যা খরচা হবে তুই কিন্তু তার অর্ধেক দিবি। ভাই, টাকার ব্যাপারটা বাদ দিয়ে বল। আমি আমার খারুস বাবার কাছ থেকে টাকা পয়সা চাইতে পারবো না, অন্য কিছু বল, করে দেবো। ওকে, তুই বেশিরভাগ লাগেজ বইবি। ওকে, দেখেছিস কীরকম শর্ত রাখছে, দেখ। ওকে ডান, চল। কিন্তু তোকেও একই জিনিস করতে হবে। কিন্তু আমি অর্ধেক খরচা বেয়ার করব।
আরে ভালোই তো, আমাদেরই তো পকেট বাঁচবে। আর তাছাড়া অবলা প্রাণী বলে কথা। এই কথা শুনে নীল হেসে গড়িয়ে পড়ল। মোহনাও ঝিলাম প্রতিবাদ করে উঠল। বেশ একটা গন্ডগোল বেঁধে গেল। কেউই দম্বার পাত্র নয়। আচ্ছা বাবা, আমি কথাটা উইথড্র করছি। এবার আসল কথাটা বল দেখি। ইউ মাস্ট। এবার শুরু কর মোহনা। ওকে, রাজস্থানের কথা আমরা সবাই জানি। জয়পুর প্রতিষ্ঠা করেছিলেন মহারানা জয়সিংহ। তেমনই অম্বর প্যালেস থেকে প্রায় 7-8 কিমি দূরে আর একটা দুর্গ নির্মাণ করেন মহারানা দ্বিতীয় জয়সিংহ। এই দুর্গ তৈরির কারণ হলো, যদি কোনো কারণে শত্রুদের হাতে তাদের সৈন্যবাহিনী পরাজিত হয়, তবে একটা গোপন সুড়ঙ্গ দিয়ে রানী ও রাজপরিবারের সব সদস্যদের এই দুর্গে পাঠানো হবে। তোকে তো ওই দুর্গে থাকতে দেবে না, তাহলে? ওখানে না থাকতে দিলেও ওরই কাছে আর একটা ছোট দুর্গ আছে। শোনা যায় ওনাদের কোনো এক দূর সম্পর্কের বংশধর নির্মাণ করেছিলেন। সেখানেও তো থাকতে দেবে না মনে হয়। ঘুরে দেখে আসা যেতেই পারে যদিও। আরে শোন না, ওখানেই আমরা থাকবো তো। সে উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল। সবাই এ কথা শুনে নিজেদের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না। এক মুহূর্ত সবাই চুপচাপ। তারপর সবাই একসঙ্গে লাফিয়ে উঠল। শুধু নীল বসে পড়ল। ওরা অবাক হয়ে তাকে কারণ জিজ্ঞেস করল। দেখ, শুনতে আমারও ভীষণ এক্সাইটিং লাগছে, কিন্তু একটা কথা ভাব, ওখানে এখনো কি ঘরগুলো থাকার উপযোগী আছে? এই কথা শুনে সবাই আবারও হতাশ হয়ে পড়ল। এটা কিন্তু ও ঠিকই বলেছে, যদিও বাজি তুই হেরেছিস। আরে না না, ওখানে থাকার জন্য আসবাবপত্র সবই আছে। আর আমার আত্মীয় ওখানে থাকার মতো বন্দোবস্ত করে দেবে বলেছে। তোরা কনফার্ম করলেই উনি কয়েকদিনের মধ্যেই সব ব্যবস্থা করে দেবেন। কি বলছিস তোরা বল এবার। তোরা কি বলবি আমি জানি না, কিন্তু আমার তো ভীষণ এক্সাইটিং লাগছে। দেখ, ওর চারপাশে তো কোনো কিছুই পাবি না, তাই না? আমাদের কিন্তু এখান থেকে সব কিছুর ব্যবস্থা করে নিয়ে যেতে হবে। কথাটা কিন্তু ও ঠিকই বলেছে। কেন আমরা ট্রেকিংয়ের সময় সব কিছু নিয়ে যাই না? এখানেও তাই করব আমরা। রাইট, ওখানে ওরা কাঠের বান্ডিল দিয়ে দেবে। আমরা কিছুই করতে পারবো না। স্টোভ, কেরোসিন, ওষুধপত্র, অন্যান্য সামগ্রী সবই নিয়ে যেতে হবে কিন্তু। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আর এছাড়া আমাদের সঙ্গে পোর্টার তো থাকবে। এখানে পোর্টার কোথায় পাবি? আরে হতভাগাটা আমাকে মিন করছে, বুঝতে পারছিস না? আরে বাবা, মজা করছিলাম। ওখানে ওদের নিজস্ব রান্নাঘর আছে। ওখানে বলে দিলেই ওরা আমাদের রান্না করে দেবে। পয়সা হয়তো বাইরের থেকে একটু বেশিই হবে, কোনো টেনশন নেই। নীল হাঁপ ছেড়ে বাঁচল। ওকে দেখে বাকি সবাই হেসে উঠল। কিছুক্ষণ সবাই মিলে ডিসকাস করে ওরা সব প্ল্যান করে ফেলল। রাত তখন বেশ গভীর। উপরে একটা ঘরে ঝিলাম ও মোহনা, আর একটা ঘরে সোমক ও নীল রয়েছে। রাতে মোহনা একটু দেরি করে শোয়, তাই তার কিছুতেই ঘুম আসছিল না। সে বাইরে বেরিয়ে এলো। সামনে বারান্দায় এসে এসে দাঁড়ালো। রাতে রাজস্থানের আবহাওয়া দিনের একেবারেই বিপরীত। এটা সে শুনেছিল, কিন্তু এখন সে উপলব্ধি করছে। গায়ে একটা হালকা চাদর জড়িয়ে বেশ আমেজ করে দূরে জয়গড় দুর্গ দেখছিল। গাটা কেমন যেন ছমছম করছে। সে ভাবল, নতুন জায়গা, তাই আবার বেশ ফাঁকা, তাই হয়তো এরকম মনে হচ্ছে। মন থেকে এইসব ধারণা তাড়িয়ে সে সেই নির্জনতার আনন্দ অনুভব করছে। ওই বারান্দা থেকে নিচের পুরো আসার জায়গাটা দেখা যাচ্ছে। আগে রানী ও অন্য স্ত্রীলোকেরা রাজা যুদ্ধ জয় করে এলে তাদের উপর পুষ্পবৃষ্টি করতে, কিংবা অনেক সময় উপর থেকে নিচে সর্বসম্মুখে হওয়া বহু অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকতে। এইসব ভেবে তার গায়ে যেন কাঁটা দিল। মনে মনে সেই আত্মীয়কে ধন্যবাদ দিল। হঠাৎই একটু দূরে নিচের দিকে একটা ছায়ামূর্তি দেখে সে চমকে উঠল। জায়গাটা বেশ ফাঁকা হওয়ায় হালকা কুয়াশার পরত রয়েছে, আর তার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না
সে চোখটা বেশ ভালো করে কচলে নিল। এবার ভালো করে দেখল, যা, আর কেউ তো নেই। তাহলে হয়তো নীলেরা কেউ ফুঁকতে এসেছিল। যাই হোক, এখানে আজ আর দাঁড়ানো ঠিক হবে না, এই বলে সে চলেই আসছিল। এমন সময় আবারও সেই ছায়ামূর্তিকে দেখল। এবার সে ভালো করে দেখল, হ্যাঁ, সে ঠিকই দেখছে। অস্পষ্ট হলেও একজন পুরনো দিনের যোদ্ধার পোশাকে নিচ দিয়ে দরজার কাছে চলে গেল। অন্ধকার গাঢ় হওয়ায় সে তাতে যেন মিলিয়ে গেল। সে কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইল। না, সেরকম আর কিছু সে দেখতে পাচ্ছে না। হয়তো পুরনো কোনো রাজপরিবারের সিকিউরিটি এখনো এইরকম পোশাক পরে। সে ঘরে ফিরে এসে শুয়ে পড়ল। মোহনা, এই মোহনা, আরে উঠ তাড়াতাড়ি। উফ বাবা, কুম্ভকর্ণ একটা। হঠাৎই বেশ ঝাঁকুনি খেয়ে সে থরফরিয়ে উঠে বসল। সে দেখল সবকটা মূর্তিমান তার দিকে তাকিয়ে হাসছে। সে আড়মোড়া ভেঙে ওঠার আগেই তাকে ধরে সবাই টয়লেটে ঢুকিয়ে দিল। মোহনা রেডি হয়ে আসতে তারা সকালে চারপাশে বেশ কিছুটা জায়গা হাঁটতে বেরাল। চারপাশে তাকিয়ে কয়েকটা ময়ূর দেখল। এই ময়ূর নাচ 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 না, এই ময়ূর। ময়ূরটা কিছুতেই নাচছে না, আর নীল ক্রমাগত তার পিছনেই পড়ে আছে। কিরে, ওর পেছনে কেন লাগছিস? বেচারা কেমন ভয় ভয় পালাচ্ছে। ও নাচবে না কেন? আমরা অত দূর থেকে এসেছি, ওর একটা কাটিসি নেই? এই, তোর কি ব্যাপার? এই বলে পাশের জঙ্গল থেকে একটা শক্ত ডাল ভেঙে তার দিকে তাড়া করল। সে কিছুটা উড়ে গিয়ে পাশের দিকে একটা রাস্তার বাঁকে অদৃশ্য হয়ে গেল। নীলও সেই দিকে দৌড় লাগালো। ওরা সবাই একসঙ্গে চিৎকার করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু কে কার কথা শোনে। সে ওই দিকে দৌড়ে গেল। বেশ কিছুটা এগিয়ে যেতেই সে ওই ময়ূরটাকে দেখতে পেল। সে তাকে তাড়া করতেই আশপাশ থেকে কতকগুলো ক্যাঁচ কঁচ আওয়াজ আসতেই সে চমকে উঠল। আরে, তাকে বহু ময়ূর মিলে ঘিরে ফেলেছে। অনেকেই তার দিকে তাদের তীক্ষ্ণ ঠোঁট দিয়ে ঠোকরানোর জন্য যেন এগিয়ে আসছে। নীল এবার বেশ ঘাবড়ে গেল। সে পেছন দিকে ঘুরতেই চারটে ময়ূর তার দিকে উড়ে এগিয়ে এলো। দুটো ময়ূর হঠাৎই তার মাথার দিকে এগিয়ে যেতে সে মাটিতে বসতে গিয়ে পড়ে গেল, আর অল্পের জন্য সে তাদের ঠোক্কর থেকে বেঁচে গেল। কিন্তু মাটিতে পড়ে যাওয়ায় তাকে ওরা সবাই মিলে ঘিরে ধরল। নীল ভয়ে ঘামছিল। সে চিৎকার করতে গেলেও তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। সেই ময়ূরগুলো তীব্র আক্রোশে তার মুখের কাছে চলে এলো। সে ভয়ে থরথর করে কাঁপছে। ময়ূরগুলো তার উপর ভীষণ আক্রোশে তাকাচ্ছে। তার মনে পড়ে গেল একটা বইয়ের কথা, যেখানে একজনের চোখ ময়ূর খুবলে নিয়েছিল। এ কথা মনে পড়তেই তার হৃদকম্পন আরও যেন বেড়ে গেল। নীল ভয়ে চোখ বন্ধ করে দুই হাত দিয়ে চাপা দিয়ে দিল, আর তার হাতের ওপর সেই ময়ূরটা ঠোক্কর মারতে লাগলো। নীল এবার চিৎকার করে উঠল। তার চিৎকার মোহনা শুনতে পেল। সে অন্যদের বলতেই তারা সেই দিকে দৌড়ে গেল। একটু যেতেই দুটো ফায়ারিংয়ের আওয়াজ হলো। তারা মুহূর্তের জন্য চমকে উঠল, একে অপরের দিকে তাকালো। আরে কি হলো? চল গিয়ে দেখি। বন্দুকের আওয়াজ পাওয়া গেল না? আরে তাতে কি হলো? সে তার হাত ধরে টেনে নিয়ে চলল। বাঁকটা ঘুরতেই তারা দেখল নীল মাটিতে পড়ে রয়েছে। তার হাতটা রক্তাক্ত। ওরা তাড়াতাড়ি ওর কাছে যেতেই সে তাদের দেখে হাউমাউ করে কেঁদে উঠল। এসব হলো কি করে? হে বাবা! এই ময়ূরগুলো আমাকে ঘিরে ধরে এসব করছে। উনি না থাকলে এতক্ষণে আমাকে খুবলে খেয়ে নিত। কে রে? নীল হাতটা তুলে ওপরে দেখিয়ে নিজেই অবাক হয়ে গেল। পেছন থেকে বেশ রাশভারী একটা কণ্ঠস্বর শুনে ওরা অবাক হয়ে দেখল লেদারের জ্যাকেট পরা একটা লোক হাতে একটা বেশ বড় বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বেশ সুদর্শন পুরুষ, মুখে মোটা গোঁফ আর চোখে পুরনো দিনের নায়কদের মতো সানগ্লাস।
ও নিশ্চয়ই ওদের খুব পরেশান করছে, আর নাইলে ওরা এরকম করে না। হ্যাঁ, ও ময়ূরটাকেই মারতে যাচ্ছিল। সমঝা, মতলব বুঝেছি। ঝিলামকে একটা গোত্তা মেরে মোহনা বলল, কি দরকার ছিল এটা বলার? কোথায় কি আইন আছে? হাসিয়ে দিলে গবেট কোথাকার। খুব বাজেভাবে কেটে গেছে, এখন কি হবে? এ তো কলকাতা নয়। তোমরা ও দুর্গে ওকে নিয়ে যাও, আমার কবিরাজ ওকে দওয়াই দিয়ে দেবে। এই বলে সে একটা সিটি মারতেই একটা বাদামি ঘোড়া দৌড়ে এল। তিনি তাতে উঠে মুহূর্তের মধ্যে যেন ভ্যানিশ হয়ে গেলেন। আর কিছুই করার নেই, উনি যা বলেছেন সেটা কর। ওরা একে অপরের দিকে তাকাল। মোহনা নিজের ওড়নাটা ওর হাতে বেঁধে দিল, তারপর সোমক ওকে ধরে আস্তে আস্তে সেই দুর্গের ভেতরে নিয়ে এলো। নীল টয়লেটে ঢুকে নিজের হাত মুখ ধুয়ে এলো। মোহনা ওর হাতের ডেটল একটা তুলোয় করে লাগিয়ে দিল। উফ, দারুণ চলছে রে। थोड़ा रुक जाइए, हमको देखने दीजिए। হঠাৎই পেছন থেকে একটা আওয়াজ শুনে তারা তাকিয়ে দেখল একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে। তিনি বললেন, আমি কবিরাজ আছি। উনি এসে নীলের পাশে বসে পুরো ক্ষতটা ভালো করে দেখলেন। তারপর নিজের ব্যাগটা খুলে তার থেকে অনেকগুলো জড়িবুটি বের করে একটা হামানদিস্তা দিয়ে ঠুকে ঠুকে আর জল দিয়ে একটা পেস্টের মতো বানালেন। তারপর সেটা ভালো করে হাতের ওই ক্ষতের উপর লাগিয়ে দিলেন। নীল মাঝে মধ্যে অল্প চিৎকার করছিল, কিন্তু উনি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, थोड़ा सब्र करे बेटा, ये चोट थोड़ा गहरा है, दवाई ना लगा ले सरबे की करे। खाना खाने का बाद एटा ओके खेते बोलबे, जोर नींद आएगा तखन ओ सुए पड़बे। कल सुबह एकदम फिट हो जाएगा। पूरा खर्च सारते 2-3 दिन तो लगबे ही। कल থেকে সকালে আর রাতে 2 दिन 2 बार करे एटा लगाबे। इसके ऊपर একটা कपड़ा बांध लेना। বাবা, যদি কোনো দরকার লাগে তাহলে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করব? जब तक यहाँ हो कुछ होगा तो हम खुद आ जाएंगे। নীল সহ সবাই ওনাকে প্রণাম করলেন। উনি হেসে বললেন, खुश रहो बेटा। তারপর দ্রুত চলে গেলেন। ওদের এখানে খাবার এই হাভেলির ভেতর থেকেই আসছে। এখানে ওরা যেরকম দেবে তাই খেতে হবে, এটাই নিয়ম। শুধু চা দিনে 4 বার দেবে। ওরা শুধু পয়সা দিয়ে দেয়, আর কোনো ঝক্কি নেই। সেই জন্য একটু কম্প্রোমাইজ তো করতেই হবে। ওরা গল্প করতে করতেই দুপুরের খাবার চলে এলো। খাবার খেতে খেতেই মোহনা জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, এখন কেমন লাগছে? যদি তোর শরীর ভালো না লাগে তাহলে আমরা জয়পুর চলে যাব, ওখানে ভালো ডাক্তার আছে। না রে, সত্যি ওষুধের জোর আছে মাইরি। তখন বেশ জ্বালা যন্ত্রণা করছিল, কিন্তু এখন দেখ বেশ ভালোই লাগছে। কোথাও যেতে হবে না, বেশ ভালোই আছি আমি। তাহলে তো ব্রো এখন মোটামুটি ঠিকই আছিস। রাতে ঘুমোলে আশা করছি আরও ফ্রেশ হয়ে যাবে। কাল তাহলে আমরা বেরোবো, কি বলিস? সবাই মাথা নেড়ে তাকে সমর্থন করল। খাওয়ার পরে যে যার ঘরে চলে গেল। ক্লান্ত থাকায় সবারই চোখে ঘুম চলে এলো। ঝিলাম ঘুমের মধ্যে একটা অস্বস্তি অনুভব করছে। তার ঘাড়ে, কানে, গলায় কে যেন মুখ ঘষছে। ঘুমটা এতটাই গভীর ছিল যে সে গলা থেকে বুকের বিভিন্ন ভাঁজের গিরিখাত বেয়ে নদীর জলের ধারায় নিচের দিকে নামছে। সদ্য যৌবনা ঝিলমের প্রতিটি চুম্বনে যেন শিহরণ জাগছিল তার শরীরের গোপন কোণায়। সে 2 হাতে তাকে গভীর, অতি গভীরে চেপে ধরে শীতকার করছে। সে যতই সমুদ্রের ঢেউয়ের তালে ফুলে উঠছে, সেই পুরুষ তাকে সাপের মতো তার শক্ত মাংসল পেশির মধ্যে জাপটে ধরছে। শরীরে 2 প্রান্তের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে উল্টো দিকে ফিরিয়ে কোমর তুলে ধরল। ঝিলমের সারা শরীর তখন চরম উত্তেজনায় শিহরিত হচ্ছে। সেই পুরুষ
প্রথমে আস্তে, তারপর ক্রমশ জোরে জোরে তার কামলীলা চালালো। ঝিলম একবার কোঁকিয়ে উঠল যখন তার কুমারিত্ব ছিন্ন হল। তারপর কিছুক্ষণ সে জীবনের চরম সুখ অনুভব করে চলল। প্রতিটি ঝাঁকুনিতে নাগিনের ফণার মতো তার মুখটা তীব্র গরম নিঃশ্বাসের সাথে ফোঁস করছে। কিছুক্ষণ পর এই মাদকতা সাঙ্গ হল। ঝিলমের শরীরটা বিছানায় এলিয়ে পড়ল। ঝিলাম, ঝিলাম, তুই কোথায় কোথায় গেলি? হঠাৎই মোহনার গলা শুনে ঝিলমের ঘুমটা ভেঙে গেল। সে বিছানায় উঠে বসল, তারপর চমকে উঠল। এ কি? সে শরীরের সর্বত্র হাত দিয়ে দেখল কোথাও একটু কাপড় নেই। পাশেই তাকিয়ে দেখল তার নাইটিটা পড়ে আছে। অবাক হয়ে ভাবছে এটা কি করে হলো। লজ্জায় তার চোখ মুখ লাল হয়ে গেল। তাড়াতাড়ি সে তার নাইটিটা পরে নিল, কিন্তু উঠতে গিয়ে তলপেটের নিচে বেশ ব্যথা পেল। অবাক হয়ে সে আবারও বসে পড়ল। বেশ ব্যথা। সামনে মনে হলো টয়লেটের দরজাটা খোলা। সে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে টয়লেটে ঢুকল। ভালো করে তার গোপন জায়গা দেখে সে ভয়ে ডুকরে কেঁদে উঠল। তার এই সর্বনাশ কি করে হলো কিছুই তো মনে পড়ছে না। আয়নায় তার বুক ও গলার বিভিন্ন জায়গায় আঁচড়ানো ও কামড়ানোর দাগ। সে কোনো মতে টয়লেট সেরে আস্তে আস্তে ঘর থেকে বেরোল। তাকে দেখে মোহনা দৌড়ে এলো। কি রে, কোথায় ছিলি? ভোরবেলা থেকে তোকে খুঁজছি। আর কি হলো তোর? তাকে ভালো করে দেখে তাকে ধরে ধরে সে ঘরে নিয়ে এসে বসালো। সে থম মেরে বসেছিল। চোখ মুখ দেখেই মোহনার বুঝতে বাকি রইল না সাংঘাতিক কিছু একটা তার হয়েছে। না হলে এই রকম চুপ করে থাকার মেয়ে সে তো নয়। কি হয়েছে তোর? এইরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস কেন? এই বলে সে তাকে জড়িয়ে চিবুক ধরে তার দিকে ফেরাল। ঝিলম আর নিজেকে ধরে রাখতে পারল না। বাঁধ ভাঙা নদীর মতো সে মোহনার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে আজ সকালে তার সব অভিজ্ঞতার কথা বলল। মোহনা সব ঘটনা শুনে তাকে আরো শক্ত করে তার বুকের ভেতর জাপটে ধরল। তার নিজের কানকেই যেন বিশ্বাস হচ্ছে না। মোহনার চোয়াল তীব্র রাগে ক্ষোভে শক্ত হয়ে গেল। আমি যদি জানতে পারি না এটা কে করেছে, তার আমার হাত থেকে নিস্তার নেই। আচ্ছা, নীল বা সোমক কাউকে তোর কি সন্দেহ হয়? আমি কাউকে দেখিনি। আমার কাল রাতের কোনো কথাই মনে নেই। আমি যে কি করব। শোন, যা হবার তা হয়ে গেছে। এখন এইসব ভেবে কোনো লাভ নেই। আর কাউকে কিছুই বলবি না। যেই করুক সে আবারও নিশ্চয়ই চেষ্টা চালাবে। তাই রাতের দিকে সতর্ক থাকবি। টয়লেটে গেলেও একে অপরকে ডাকবি। আরে এইসব নিয়ে ভাবিস না। কত লোকেরই তো কত ঘটনা ঘটে, কারোর নিজের, কারোর বয়ফ্রেন্ড। এসব নিয়ে যতই ভাববি ততই মনটা খারাপ লাগবে রে। আমরা সজাগ থাকলে তাকে নিশ্চয়ই ধরতে পারবো। তখন তোর যা ইচ্ছে করিস। যেই করে থাকুক না কেন, এখানকার লোকদের মধ্যেই হবে। আমি সবার সাথে খুলে মিশবো কি করে বলতো? ওটাই তো হবে তোর চ্যালেঞ্জ। তুই যতই স্বাভাবিক থাকবি, ভিকটিম ভাববে তুই কিছুই বুঝতে পারিসনি। তখনই সে অসতর্ক হয়ে আবারও চান্স নেবে। আর সেটাই হবে তাকে ধরার একমাত্র উপায়। গট ইট? এরই মধ্যে নীল এসে ঘরে ঢুকল। পিছনে সোমক এসে ওদের বিছানায় শুয়ে পড়ল। এই দেখ, আমার হাত এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। তোরই কবিরাজ মাই। কিরে সোমক, আবার শুয়ে পড়লি নাকি? দেখ, এই অচেনা পাণ্ডববর্জিত জায়গায় বেড়াতে আসার একটাই উদ্দেশ্য, কয়েকদিন বাড়ির জ্ঞান থেকে দূরে থেকে ল্যাদ খাওয়া। সময় সময় খাবার এসে যাচ্ছে, দূরে জঙ্গল ও পাহাড় দেখা যাচ্ছে। আর কি চাই ভাই? তোরা কি বেরোবি, না হলে আমিই যাচ্ছি?
একটা ময়ূরী এসেছিল তোর খবর নিতে, বেরুলেই তোকে কিন্তু ঠোকরাবে। সবাই হাসছিল। নীল একটু মুষড়ে পড়ে বসে পড়ল। আহা, ওকে ওরকম ভাবে বলছিস কেন? তা তোকে কারা ঠুকরেছিল, ময়ূরেই না ময়ূর? কেন রে, তোর জেনে কি হয়? না, যদি ময়ূরই হয় তবে ঠিক আছে, ওটা ওদের ভালোবাসা। আর ময়ূর হলে আমি জানি না, ব্যাপারটা কিন্তু কমপ্লিকেটেড। নীল ওর পিঠে একটা আস্তে করে কিল বসিয়ে দিল। ওরে বাবারে, হারামজাদা! হেই, তুই মেয়েদের গায়ে হাত দিলি? বজ্জাত মেয়ে, ওকে আরো পেঁদানো উচিত। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, বাট ওকে প্যাদা। শয়তান দেখ! ওরা হাসাহাসি করছিল, এমন সময় ব্রেকফাস্ট দিয়ে গেল। যে দিতে এসেছিল সে যেন ঝিলামকে গিলে খাচ্ছে। চলে যাওয়ার পরে মোহনা ঝিলামকে বলল, ছেলেটার দৃষ্টিটা দেখেছিস? ঝিলাম এতটা খেয়াল করেনি। সে বলার পরে দুইজনেই বাইরে বেরিয়ে কাউকেই দেখতে পেল না। ব্রেকফাস্ট করে সবাই মিলে জয়গড় দুর্গের দিকে যাওয়ার প্ল্যান করল। নিচে নামতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। ওরা তো কেউই ছাতা আনেনি। এই জায়গায় নভেম্বর মাসে যে বৃষ্টি নামবে তা ভাবতে পারেনি। সকলেরই মাথায় টুপি ছিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে ওরা হতাশ হয়ে পড়ল। তোর পুরো প্ল্যানটাই চটকে গেল, এ আর থামবে না। এই চল তো, বৃষ্টিতেই বেরোবো। পাগল হয়েছিস? চল, এখন না বেরিয়ে দুপুরের দিকে বেরোবো। ওরা সবাই মাথা নাড়ল, তারপর যে যার ঘরে চলে গেল। আমার বড্ড টায়ার্ড লাগছে। ঝিলাম শুয়ে পড়ল। অচিরেই সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। মোহনা মাথা নেড়ে আবারও বাইরে বেরিয়ে এল। মোহনা বাইরে এসে চারপাশে তাকিয়ে দেখে দুপুরে বাইরে বেশ গরম লাগলেও ঘরের মধ্যে কিন্তু তাপমাত্রার পার্থক্য অনেকটাই। সে চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ মনে হলো পুরো দুর্গটাকে ঘুরে ঘুরে দেখলে কেমন হয়। এই ভেবে সে দুর্গের মধ্যে নিচের দিকে নামতে লাগল। দূরে রান্নাঘর থেকে খাবারের গন্ধ বেরোচ্ছিল। সবাই ওখানে ব্যস্ত থাকায় মোহনা চট করে নিচের সিঁড়ি দিয়ে নেমে গেল। একটু নামার পরে সিঁড়িটা বাঁক নিল। তারপর বড় অন্ধকার। সে দেওয়াল ধরে ধরে কোনো মতে নিচের দিকে নামল। মাথায় একটা ঠোক্কর খেল, আর তাতেই সে মাটিতে পড়ে গেল। সে সেটা তুলে দেখল একটা লম্বা মতো কি জানে, মনে হচ্ছে মশাল। তার মানে এখানে লোকজনের আসা যাওয়া আছে। সে পকেটে করে একটা ছোট এমার্জেন্সি টর্চ নিয়েই এসেছিল, সেটাই এখন কাজে লেগে গেল। সে লাইটটা সামনের দিকে তুলে এগিয়ে চলল। নিচটা পাথর দিয়ে সুন্দর করে বাঁধানো। সোজা রাস্তাটা দিয়ে একটা বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় তালা না থাকলেও হাঁসকল দেওয়া। হাত দিয়ে সামনের ঝুলগুলো পরিষ্কার করল। হাঁসকলটা ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কষ্ট করে সে খুলল। ক্যাঁচ ক্যাঁচ করে দরজাটা খুলে গেল। সে বাঁ দিকে সরে এসে দাঁড়ালো। একটু অপেক্ষা করল যদি কেউ আসে। না, সেই রকম আর কেউ এলো না। এবার সে ঘরটার ভিতর ঢুকল। ঘরের ভেতরে ঢুকে তার পাটা একটু নিচের দিকে ডেবে গেল। আরে, এ তো গালিচা পাতা। সে সামনে আলো ফেলে চমকে উঠল। একটা বড় পালঙ্ক পাতা, তার উপরে অনেক বালিশ, পাশবালিশ ইত্যাদি পাতা রয়েছে। সে অবাক হয়ে দেখল সেই পালঙ্কে কিন্তু কোনো ধুলো ময়লা নেই। এই কি করে সম্ভব হলো? এতদিনের পুরনো ঘরের পালঙ্ক এতটা পরিষ্কার কি করে হয়? সে টেবিলে তাকিয়ে আরও অবাক হয়ে গেল। সেখানে বড় সুন্দর দেখতে একটা মদের বোতল রয়েছে। পাশে দুটো রূপোর সুরাপাত্র। সেই রূপোর পাত্রটাও আলো পড়ে ঝকমক করছে। তার মানে এটাও রীতিমতো ব্যবহার তো করাই হয়, তাছাড়া মেইনটেনও করা হয়। তা না হলে রূপার সুরাপাত্র কালো হয়ে যেত। মদের বোতলের উপর দামি পুরনো কোনো ব্র্যান্ডের নাম লেখা রয়েছে, সেটা অর্ধেক খালি। পাশে অবশ্য ভর্তি অন্য একটা পুরনো ওয়াইনের বোতল ভর্তি রয়েছে। পালঙ্কের একপাশে হারমোনিয়াম, তবলা, সারেঙ্গি, তানপুরা
এসরাজ আরও বহু রকমের মিউজিকের সরঞ্জাম রয়েছে। এই ঘরে যে কোনো বৈদ্যুতিক সুইচ, পাখা কিছুই দেখতে পেল না। তবে ঘরটা এসির মতো ঠান্ডা। পালঙ্কের ওপর বড় লম্বা একটা পাখার পরিবর্তে হাতে টানা পাখা রয়েছে। সে পাশে রাখা কারুকার্যময় চেয়ারে বসে পড়ল। মাথা তার ভোঁ ভোঁ করছে। বাইরের হাঁসকলে জমাট মাকড়সার জাল, তাহলে ভেতরে এত পরিষ্কার কি করে হলো? তার মানে এখানে ঢোকার ডেফিনেটলি আলাদা কোনো রাস্তা আছে। সেখান থেকে লোকেরা এই জায়গাটাকে ব্যবহার করে, কিন্তু কি করে? মজলিস চললে বোঝা গেল রাজা কেন খাটে বসবেন, চেয়ারও আছে। তাহলে এত সুন্দর করে সাজানো পালঙ্কের দরকারটা কি আছে? বসে বসে ভাবতে ভাবতে সে একটু অন্যমনস্ক হয়ে পড়েছে। তার একটাই দোষ, মদের নেশা। এটা তার হোস্টেলে থাকতে হয়েছে। চাকরির সূত্রে একা থাকতে গিয়ে তো কোনো কথাই নেই। মদ দেখেই জিভটা শুকনো হয়ে গেছে। লোভ সামলাতে পারল না। বোতল থেকে একবার গ্লাসে ঢালবে ভাবল, কিন্তু এঁটো ভেবে গলায় ঢালতে গিয়ে কোনো মতে নিজেকে সামলে নিল। কারণ ততক্ষণে একটা ঘর ঘর শব্দ সে শুনতে পেল। কোথা থেকে যে আসছে সেটা বুঝতে পারল না, কিন্তু সেটা যে তার খুবই কাছেই হচ্ছে সেটা বুঝতে তার অসুবিধে হলো না। সে চেয়ার ছেড়ে উঠে একবার ভাবল খাটের তলায় লুকিয়ে থাকবে, কিন্তু পরক্ষণেই মনে হলো তাহলে দরজাটা খোলা আছে দেখে সে বুঝতেই পারবে যে কেউ নিশ্চয়ই এখানে এসেছিল। সে কি করবে ঠিক বুঝতে না পেরে বেরিয়ে গিয়ে দরজাটা আবারও আগের মতো বন্ধ করে দিল। ঘরের মধ্যে তখন ঘর ঘর শব্দটা থেমে গেছে। মোহনা পা টিপে টিপে বাইরে বেরিয়ে আসতে গিয়ে ঠং করে পায়ে কি যেন একটা ঠেকল। সে চলেই আসছিল, কিন্তু কি একটা যেন মনে হতে সে নিচের দিকে আলো ফেলতেই ভালো করে দেখে চমকে উঠল। একটু এগিয়ে দেখল একটা ত্রিশূল মাটিতে পড়ে আছে। তার বুকটা কেঁপে উঠল। এটা এলো কোথা থেকে? তার মানে এটা দিয়ে কি ওই দরজাটা বন্ধ করা ছিল? ত্রিশূলটা দিয়ে লক করা মানে তো ওই ঘরের মধ্যে খারাপ কিছু একটা ঘটেছিল। তার জন্যই এইসব। সে বুঝতে পারে না এটা সে কি করল, এখন কি হবে। সে তো একটা কার্সড জিনিসকে কি খুলে ফেলল, কিন্তু দরজা খোলার সময় তো ত্রিশূল সে দেখেনি। তাহলে ঘরের মধ্যে হঠাৎই প্রচণ্ড হাসাহাসির আওয়াজ পেল, সারেঙ্গির আওয়াজও পাওয়া গেল। তার মানে কি হঠাৎই একটা হাসির আওয়াজ পাওয়া গেল। সে বুঝতে পারল না এটা কোথা থেকে। সে তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ালো, কারণ মাথা তার কাজ করছে না। বুকের ভেতর হাঁপড়ের মতো ধুকপুক করছে। এটা কি কোনো অতৃপ্ত আত্মার কাণ্ড? তা যদি না হয় তবে এটা নিশ্চয়ই খুব বড় কোনো ষড়যন্ত্রের ব্যাপার আছে। ভূত হলে তার থেকে পালিয়ে বাঁচা যেতেও পারে, কিন্তু যদি মানুষ হয় তবে হঠাৎই তাকিয়ে দেখল একটু দূরে আলো আঁধারের মধ্যে সেই ছেলেটা দাঁড়িয়ে রয়েছে। মোহনা কিছু বলতে যাওয়ার আগেই সে দৌড়ে পালিয়ে গেল। তার গলা শুকিয়ে এলো। সিঁড়ি দিয়ে ওপরে উঠে প্রাণপণে দৌড়ে নিজের ঘরে ঢুকে সোফায় ধপাস করে বসে পড়ল। সামনে রাখা জগ থেকে ঢকঢক করে অনেকটা জল খেয়ে নিল। তারপরে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইল। ঝিলাম তখনও ঘুমাচ্ছে, বড্ড বেশিই যেন ঘুমাচ্ছে। আসলে দোষ দেওয়াও যায় না, এত বড় একটা মানসিক ধাক্কা। কিন্তু এটা করল কে? আর সে ওই অচেনা ঘরে গেলই বা কি করে? আচ্ছা, ঘর কোনটা সেটা একবারও তার তো দেখা হয়নি। কোন ঘর? এখানকার বেয়ারাকে নিয়ে সব ঘরগুলো কাল দেখতে হবে। কিরে, তুই ঘুমোসনি? আমি তো একটু ঘুমিয়ে বাঁচলাম বাবা। বেয়ারা এসে সবাইকে খেতে ডাকল। সবাই খেতে খেতে গল্প করছিল। তোরা এতক্ষণ কি করছিলি? নীলটা তো নিশ্চয়ই ঘুমোচ্ছিল। আর সমক, তুই কি করছিলি? আমি তো পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। নীলকে জিজ্ঞাসা কর। আমার ঘুম আসছিল না, আমি একটু নিচে নেমে ওই আর কি
নিচে নেমে কোন দিকে গিয়েছিলি? সিঁড়ি দিয়ে একদম নিচের ঘরের দিকে, তাই না? আরে না না, আমি তো রান্নাঘরে গিয়ে একটু আর কি মেরে এলাম। বাইরে বৃষ্টি পড়ছে। এই জানিস তো, আমিও না মাংস হলে বাড়িতে লুকিয়ে লুকিয়ে সাঁটিয়ে আসি, কিন্তু আজ তো বোধহয় মাংস হয়নি। তুই ডিম খেতে গেলি? ওরে, কেউ এই বাবুরাওকে বোঝারে। তোর আর বুঝে কাজ নেই। হাওয়া হয়ে গেলে চল বাইরে বেরিয়ে আসি। এক্স্যাক্টলি, এখন বৃষ্টি আশা করি আর পড়বে না। ওরা তাড়াতাড়ি সবাই একসঙ্গে বেরিয়ে পড়ল। চারপাশে এই অঞ্চলে কিন্তু গাছপালার অভাব নেই। বেশ কিছুটা যাওয়ার পরে দূরে জয়পুর দুর্গটা পরিষ্কার দেখা যাচ্ছে। বৃষ্টি হওয়ার পরে ধুলোবালি পরিষ্কার হয়ে যাওয়ায় সূর্যের আলো পড়ে বেশ ঝকঝকে লাগছে। ওই অঞ্চলে বেশ কয়েকটা ময়ূর ঘোরাঘুরি করতে দেখা গেল। ওরা সবাই নীলের মুখের করুণ অবস্থা চুপিসারে লক্ষ্য করছে। নীল আগে আগেই হাঁটছিল, কিন্তু এবার একটু বেজার মুখে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙার নাম করে দাঁড়িয়ে পড়ল। ওরা বেশ বুঝতে পারছে যে সামনে নিজে না এগিয়ে ও চাইছে ওদের মধ্যে কেউ যাক, ও তাহলে তাকে অনুসরণ করবে। ওরাও ইচ্ছে করে একদম আস্তে হাঁটতে হাঁটতে মোবাইল দিয়ে ছবি তুলছে, পোজ দিচ্ছে। নীল অনেকক্ষণ ধরে এসব লক্ষ্য করার পরে একটু বীতশ্রদ্ধ হয়ে বলল, আজ তো প্রায় সন্ধে নেমে এলো, আজ আর ওদিকে গিয়ে কি লাভ? তার চেয়ে বরং চল আমরা ফিরে যাই। কেন, আর একটু এগিয়ে দেখি না? পরশু তো ফিরেই যাব। কিরে, তোরা কি বলিস? আমি কিন্তু একাই ফিরে যাব বলে দিচ্ছি। একা একা ফিরে যাবি? নীল উল্টো দিকে হাঁটতে গিয়েও থেমে গেল। ওরা সবাই একসঙ্গে হেসে উঠল। ওরকম ঘিরে ধরে ঠক্কর মারলে ওদেরও মেন্টাল ট্রমা হয়ে যেত, বুঝলি? আমরা বুঝতে পেরেছি ভাই। এখন আপাতত এসব ভুলে যা। নীলও মাথা নেড়ে ওদের সাথে দুর্গের দিকে হাঁটতে লাগল। দুর্গে ঢুকতেই যাবে এমন সময় কে যেন বলে উঠল, फिर लौट आए, अब भी यार हो गए, तब तो और कुछ नहीं हो पाएगा, और कुछ नहीं हो पाएगा। সন্ধ্যা হয়ে যাওয়ায় প্রধান ফটকের ভেতরে বেশ অন্ধকার ছিল, তাই ওরা ওর গলা শুনেই চমকে উঠেছিল। তাকিয়ে দেখল সেই রান্নার ছেলেটা দাঁড়িয়ে রয়েছে। বাক বাক শালা, আবারও দেখলে হেভি পেঁদাবো। সে দৌড়ে পালিয়ে গেল। নীল তখন সবাইকে বলল, সকালেও মুড নষ্ট করে দিয়েছে। তোর যদি এতটাই ভয়, তুই পালা ভাই, আমাদের জ্ঞান দিচ্ছে। বাবা, ভয় পেয়ে গেছিলাম। ও আগেও এইরকম করেছে, মাথার দোষ আছে মনে হয়। আরে ওসব কিছু নয়, ওরা তো নিজেদের মতো এখানে ভালোই ছিল। আমাদের জন্য বেকার কত খাটনি ওদের বেড়ে গেছে বলতো। তাছাড়া এখানে ওদের অন্য ধান্দাও তো থাকতে পারে। আমরা ভয় পেয়ে চলে গেলে সেটা তো ওদেরই ভালো, এইটুকু তোরা বুঝলি না? ওরা সবাই ওকে সমর্থন করল। ভেতরে ঢুকে কিছুক্ষণের মধ্যেই ওদের ডিনার দিয়ে গেল। ওরাও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। রাতে সোমকের ঘুম ভেঙে গেল। সে তাকিয়ে দেখল নীল অঘরে ঘুমোচ্ছে। একটা হালকা গলার আওয়াজ পেয়ে সে যেন চমকে উঠল। ঘুমের ঘোরটা তার এখনো পুরো যায়নি। কোথা থেকে যে শব্দটা আসছে প্রথমে এসে বুঝতে পারল না। ঘুমের ঘোর থাকায় পাশ ফিরে শুয়ে পড়ল, কিন্তু আবারও সেই একই রকম শব্দ কানে আসায় তার ঘুমের ঘোরটা কেটে গেল। খুব কাছে মনে হচ্ছে শব্দটা আসছে। সে সামনে তাকিয়ে চমকে উঠল। একটা ঘোমটা টানা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, পরনে একটা ঘাগরা আর চলি। চাঁদের আলো যেন তার উন্মুক্ত কোমল শরীর চুঁইয়ে নামছে। নাভি কমলের ওপর সোনার বিছিতে চুনি পান্না খচিত। সে তার যৌবন বিভোর হয়ে দেখছে। তুমি কে সুন্দরী? এত রূপবতী নারী আমি কোনোদিন দেখিনি। সে খিলখিল করে হেসে উঠল। अभी तो मेरा कुछ ही देखा नहीं, ऐसे पिघल गए। সুমক এবার তাড়াতাড়ি তার ঘুমটা খুলতে গেল। মেয়েটা হঠাৎই সরে গিয়ে বলল, किसी अजनबी का घूंघट उठाना अच्छी बात नहीं। বলে আবারও লাস্যময়ের মতো হেসে উঠল।
আমাকে মাফ করো, আমার এরকম কাজ করা অনুচিত হয়েছে। আমি আসলে নিজেকে ঠিক রাখতে পারিনি। আরে সাহাব, ঠিক আছে, আমিও বাংলা জানি। मैं भी बंगाल का ही लड़की हूँ। वहाँ आकर थोड़ा डगमगा गई। তার ঘুমঘাট একটু সরিয়ে সে তার দিকে তাকালো। তার সেই নজরে সমক কেন, বড় বড় রাজা বাদশারা পাগল হয়ে যাবে। ঠোঁটটা হালকা কামড়ে ধরে হেসে সে তার দিকে আবারও একটা গভীর দৃষ্টি হানল। সমকের যেন সব কিছুই গুলিয়ে যাচ্ছে, সে যেন তার নিজের মধ্যেই নেই। সেই কাতিলানা দৃষ্টিতে সে যেন বন্দী হয়ে গেল, তার আর কিছু হুঁশ রইল না। মেয়েটা তাকে হাতছানি দিয়ে ইশারায় ডাকল। সেই শব্দ লক্ষ্য করে সে নিচের দিকে নামছে। সে কেমন যেন ঘোরের মধ্যে চলে গেছে। এক ধাপ করে নামতে নামতে শেষে সে একটা ঘরের সামনে এসে দাঁড়াল। দরজাটা খুলে মেয়েটা ভেতরে ঢুকল। সবাই উঠে দাঁড়িয়ে তাকে সেলাম করছে আর বলছে, आइए राजा साहब, आइए। প্রথমে একটু অবাক হলেও চারপাশে ঝলমলে পরিবেশ তাকিয়ে দেখল। মাথাটা ঝিমঝিম করলেও তার বড় পরিচিত জায়গা মনে হলো। এই ডাক, এই দিওয়ান যেন তারই। সে সেখানে পায়ের ওপর পা তুলে বসল। সঙ্গে সঙ্গে একটা সোনার গ্লাসে সুরা নিয়ে একটা সুন্দরী মেয়ে এসে দিল। তাকে ঘিরে অর্ধনগ্ন বহু সুন্দরীরা এসে গায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় হাত বোলাচ্ছিল। ওদিকে সারেঙ্গির মিষ্টি আওয়াজ বেজে উঠল। সাথে সাথেই সুরেলা গলায় একজন ঠুমরি গাইতে লাগল, এত সুন্দর যে সে মুগ্ধ হয়ে সেই গান শুনছে। একটু পরে তাকে সুন্দরীরা নির্বস্ত্র করে দিল, আর এক সুন্দরী মেয়ে একটা ঘোমটা পরে এসে দাঁড়ালো। গান জমে উঠেছে। সমক ইশারায় তাকে কাছে আহ্বান করল। ততক্ষণে অন্য সুন্দরীরা তার সারা গায়ে চুম্বন করা শুরু করেছে। তারা পালঙ্কের উপর সম্পূর্ণ নগ্ন অবস্থায় শুইয়ে দিল। মেয়েটা এসে তার শরীরের যত বন্ধন ছিল তা উন্মুক্ত করে তার উপর গিয়ে বসল। সমক মেয়েটাকে এক ঝটকায় কাছে টেনে তার ওষ্ঠের সমস্ত রস যেন শুষে নিচ্ছে। তার সারা শরীরে অবিরাম চুম্বন করছে। বাকি মেয়েরাও একবার তাকে ও একবার সেই মেয়েটাকে আদর করছে। এমন সময় মেয়েটা সপাটে ছেলেটাকে একটা চর কষাল। তারপর পর পর চর কষিয়ে যাচ্ছে। অন্য মেয়েরা প্রথমে কিছু বুঝতে পারে। তারা ভাবছে এটা কামের কোনো নতুন পদ্ধতি। সমক এবার তাকে বুকের ভেতর জড়িয়ে ধরে কিছুক্ষণ আদর শুরু করল। সে তার কানের কাছে মুখ ঘষছে। তারপর তাকে এক ঝটকায় টেনে ধরে খাট থেকে নেমে পড়ল। মেয়েটা ওই অবস্থায় এক হাতে নিজের বস্ত্র তুলে নিল। দুইজনই এবার পেছনের দরজাটা ঠেলল। এটা দিয়েই সে এসেছিল। ঘরের সকলে অবাক হয়ে গেছে। গান বাজনাও থেমে গেল। ওরা পালানোর জন্য দরজা খুলল, কিন্তু দরজাটা কিছুতেই খুলছে না। আর চমকে উঠল, এই কি করে সম্ভব হলো? কি করব এখন? আমি সামনের দরজাটাও খুলে রেখেছি, ওইদিকের রাস্তাটাও আমার চেনা, ওখান দিয়ে পালাবো, কুইক। ওরা ওই দরজাটা খুলতে গেল, কিন্তু তখন ঘরের সব বাতিগুলো একসাথে নিভে গেল, আর বিভৎস একটা অট্টহাসি চারপাশে ছড়িয়ে পড়ল। তোমরা শুনছো স্কেরি টেলসের আজকের গল্প মোহিনী ভিলায় এক রাত। আজকের গল্পটা এখনো পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু গল্পের ভিডিওটাকে একটা লাইক করো। আর স্কেরি টেলসে যদি তুমি নতুন হয়ে থাকো, মানে প্রথমবারের জন্য আমার চ্যানেলের গল্প শুনছো, তাহলে কিন্তু এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওদিকে তখন উপরে ঝিলাম দেখলো বিছানায় মোহনা নেই। তার বুকটা কেঁপে উঠল। সে দৌড়ে গিয়ে ব্যালকনি, টয়লেট সব জায়গা দেখে এলো। কি করবে এখন? ওদের ব্যাপারটা জানানো দরকার। এত রাতে সে সমককে ডাকতে গেল।
দৌড়ে এসে দরজায় ধাক্কা দিতে গিয়ে সে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়ল। কোনো মতে নিজেকে সামলে নিল। আরে দরজাটা ভেজানো কেন? অন্ধকার ঘরে প্রথমে সে চোখে কিছুই দেখতে পাচ্ছে না। চোখটা সয়ে যেতে সে ঘরের আলো জ্বালল। আবারও তার অবাক হওয়ার পালা, সোমক ঘরে নেই। বিছানা টান টান করে পাতা। সে একটু ফ্যাশানি, তাই সব কিছুই টিপটপ রাখে। তার মানে আজ রাতে বিছানায় সে শোয়নি। নীলের বিছানা দেখে মনে হলো সে তাও শুয়েছিল। এরা সবাই মিলে ওকে ছেড়ে গেলটা কোথায়, তাও আবার গভীর রাতে? না, ওদের তো সে অনেক দিন ধরে চেনে। এত হঠকারী সিদ্ধান্ত সোমক বা মোহনা কেউই নেবার মতো নয়। তাহলে কি এমন হলো? তারা কি কোনোভাবে বিপদে পড়ল, নাকি তারই মতো কোনো ঘটনা ঘটল? ভয়ে তার বুকের ভেতরের বস্তুটা একবার জোরে লাফিয়ে উঠল। সে তো একা। এই নির্জন দূরকে এখন সে কি করবে? কেন যে মরতে ওদের কথায় রাজি হলো? এত রাতে এসে ওদের কোথায় খুঁজতে যাবে? অচেনা দুর্গের কোনো রাস্তাই তো সে চেনে না। যদি নিজেই সে হারিয়ে যায়, কিংবা অন্যরকম কোনো বিপদে পড়ে। গতকালের ঘটনা সে এখনো মন থেকে মুছে ফেলতে পারেনি, কিন্তু সেখানে চুপ করে বসে থাকতেও তো পারছে না। ওরা যদি সত্যি সত্যিই কোনো বিপদে পড়ে থাকে, সে স্বার্থপরের মতো এখানে চুপ করে বসে থাকবে? না, এত বড় ভীতু সে নয়। কিন্তু কোথা দিয়ে সে শুরু করবে সেটাই তো মাথায় আসছে না। প্রথম যেটা মাথায় এলো তা হলো আলোর প্রয়োজন। সোমকের ড্রয়ারটা খুলে সে দেখল টর্চটা রয়েছে। সেটা বার করে সে জ্বালিয়ে দেখে নিল, ভালোই জ্বলছে। কিন্তু চিন্তা তার বাড়ল, তাহলে সোমক বিনা আলোয় চলে গেল? সে তো এত কেয়ারলেস নয়। না, ব্যাপারটা তার ভালো ঠেকছে না। সে টর্চটা নিয়ে উঠে পড়ল। সে ঠিক করল প্রথমে সে নিচে নেমে আগে রান্নাঘরে যাবে। সেখানে অনেক স্টাফ রয়েছে, তাদের বললে নিশ্চয়ই তারা তাদের সাহায্য করবে। সে টর্চটা জেলে নিয়ে আস্তে আস্তে নিচে নামল। অস্বাভাবিক একটা অন্ধকার যেন পুরো জায়গাটাকে গ্রাস করে নিয়েছে। নিচে নেমে সে সোজা রান্নাঘরের দিকে গেল। সে তার পাশে স্টাফ রুমে প্রথমে নক করল। একটু জোরে জোরে নক করার সাথে চিৎকার করে ডাকল। হঠাৎই দরজাটা খুলে গেল। সে দরজাটা ঠেলে টর্চের আলো ফেলে চমকে উঠল। কেউ কোথাও নেই। তার মানে পুরো দুর্গে তারাই একা রয়েছে। সর্বনাশ! সুরক্ষা বলে তো কিছুই নেই। এখন সে কি করবে? হাতে একটা লাঠিও নেই। সে রান্নাঘর থেকে ছুরি নিতে গিয়ে দেখল ওখানে কিছুই নেই। শেষে একটা রুটি বানানোর চাকি, বেলুনের বেলুনটা নিয়ে বাইরে বেরোতেই চমকে উঠল। সে দেখল তার সামনে ঘোমটা দেওয়া ঘাগরা চলি পরা কে একজন দাঁড়িয়ে রয়েছে। সে ভয় পেয়ে বেলুনটা ছুঁড়তেই সে সরে গেল। বেলুনটা তার মাথা টাচ করলে সেটা ফিরে আসত, কিন্তু মনে হয় সেটা করেনি, তাই ওটা আর পার চলে গেল। সে একটু থমকে গেল। কে কে ওখানে? আরে আরে কি করছিস? কি লেগে যাবে তো। কে 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 আপনি? চিনতে পারছিস না? এখানে কি করছিস? আরে তোরা কোথায় গেছিলি? আমি তো জেগে দেখি তোদের কারোরই টিকি নেই। ভয় লাগে না? মেয়েটা হাসল। ছিলাম তার দিকে এগিয়ে গেল। বাঁচালি ভাই, ধরে প্রাণ এলো। মোহনা, তুই এটা কি ড্রেস পরেছিস? পেলি কোথা থেকে? এখানে তো সব কিছুই আছে, শুধু খুঁজে নিতে হবে। ছিলামও তার সাথে যেতে গিয়ে একটু দাঁড়ালো। টর্চটা সামনের দিকে ফেলতেই সে চোখে হাত রেখে বলল, আরে ইয়ার, বাতিটা বন্ধ কর না। আমাদের কেউ দেখে ফেললে বিপদ আছে। তুই আমার পিছনে পিছনে আয়, কোনো বিপদ হবে না। আরে তোকে তো জিজ্ঞাসাই করা হয়নি। ওরা সবাই কোথায়? ওদের কাছেই তো নিয়ে যাচ্ছি। সাবধানে আয়, কোনো কথা বলবি না, আলো জ্বালাবি না, তাহলে আমার সমস্যা হতে পারে। ঝিলাম বাধ্য মেয়ের মতো ওকে অনুসরণ করতে লাগলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে সে একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। এটা কোথায় আনলি রে? ওরা কোথায়?
আয় ভিতরে। সে দরজার দিকে তাকাতেই সেটা খুলে গেল। ঝিলাম চমকে উঠল। ঘরের মধ্যে বেশ আলো ঝলমল করছে, আর সামনে দাঁড়িয়ে রয়েছে সেই গতকাল দেখা সেই লম্বা চওড়া মানুষটা। আজ সে রাজস্থানী রাজবেশ পরে দাঁড়িয়ে। आइए आइए मेहरबान, आपके लिए ही इंतजार कर रहे हैं। এই বলে তিনি দরজা থেকে সরে দাঁড়ালেন। ঝিলাম একটু দ্বিধাগ্রস্ত হয়ে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে গেল। সে পেছনে ফিরে দেখল মোহনা নেই। সে চমকে উঠে লোকটার দিকে তাকালো। লোকটা তার চোখে চোখ রাখল। ঝিলামের সারা শরীরে যেন অস্বস্তি হচ্ছে। সবকিছুই কেমন যেন গুলিয়ে যাচ্ছে, কেমন যেন সে আবিষ্ট হয়ে পড়ছে। बोलिए কি খাবে? কিছু না। মোহনা কোথায় গেল? আমি আমার বন্ধুদের কাছে যাব। লোকটা তাকে ধরে পালঙ্কে বসালো। তারপর একজন একটা পাত্র করে দুটো সুরা ভর্তি রূপোর পাত্র নিয়ে এলো। লোকটা একটা তার হাতে দিল। ঝিলাম সেটা নিয়ে বলল, আমি মদ খাই না। লোকটা তার হাত ধরে একটু জোর করেই তাকে কিছুটা খাইয়ে হেসে বলল, আসলে এটা আমাদের নিজস্ব তৈরি, আমাকে यहाँ पर कोई না বলার সাহস করে না। এই বলে তার গলাটা ধরে জোর করে চুম্বন করলেন। ঝিলামের কিছু করার শক্তি ও সাহস কোনোটাই ছিল না। সে একটু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমাকে দয়া করে আমার বন্ধুদের কাছে নিয়ে যাবেন প্লিজ। তবে চিন্তা করছো কেন বলো তো? ওরা यहाँ परই আছে, আর খুব ভালোই আছে। আমি ওদের কাছে যেতে চাই, আমাকে প্লিজ নিয়ে চলুন। আরে তোমার বন্ধুরা সবাই এখন এনজয় করছে। ও দেখো, পালঙ্কের উপর দেখো। ঝিলাম দেখে চমকে উঠল। সে দেখল নীল সমক অচেনা দুই মেয়ের সঙ্গে সম্ভোগ করছে। তাদের কোনো দিকেই কোনো হুঁশ নেই। ঝিলাম চিৎকার করে ডাকতে গেলে সেই রাজাবাবু তার মুখ চেপে ধরে বললেন, ওরা এখন কারো কোনো কোথায় শুনবে না। এসো চলো, সে রাতের মতো আমাকে তৃপ্ত করো দেখি। এসো। না না, আর আমি আমার শরীরটাকে আপনাকে স্পর্শ করতে দেব না, কিছুতেই না। না, এটা আমার হারেম, সমঝে? এখানকার সবাই আমার ভোগ্য। সেই কয়েক শতক ধরে এখানে একবার এলে তো আর পালানো যায় না। দেখো দেখো, তোমার বন্ধুরা ব্যাপারটা বুঝে গেছে বলে কতটা ভালো আছে। আমাকে আপনি ওদের মতো বশ করতে পারবেন না। আমি আপনাকে। এই বলে সে সামনে রাখা একটা ফল কাটা ছুরি নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ল। তাকে বিছানায় শুইয়ে তার বুকে সেটা বসিয়ে দিল। তারপর তীব্র উল্লাসে চিৎকার করে উঠল। আশেপাশে সবাই এখন তার দিকে তাকিয়ে রয়েছে। ঝিলাম তার বন্ধুদের দিকে তাকিয়ে বলল, ছি, তোদের লজ্জা করে না? তোরা এই লোকটার বশ্যতা স্বীকার করছিস? ছি ছি ছি। ঝিলাম, তামাল যা ঝিলাম। এই বলে সে তার বন্ধুদের ভৎসনা করছে। হঠাৎই পেছন থেকে তার নাম ধরে ডাকল। সে তাকিয়ে দেখল মোহনা দাঁড়িয়ে রয়েছে। তার দিকে হেসে তাকাতেই হঠাৎই সে পড়ে কয়েকবার আর্তনাদ করে উঠল। সে পেছনে তাকাতেই দেখল সে রাজাবাবু পরপর তার পেটে বুকে ধারালো নখ দিয়ে খাবলা করে দিল। তারপর তাকে কাছে টেনে এনে তার শরীরে রক্ত চুষে চুষে খেতে লাগলো। তার চোখের সামনে সব মানুষগুলো কঙ্কালের রূপ ধারণ করল। সে কোনো মতে পেছনে তাকাতেই শিউরে উঠল। ততক্ষণে মোহনা তার কঙ্কালসার হাত দিয়ে তার গলা টিপে ধরেছে। ঝিলামের দম ক্রমশ বন্ধ হয়ে আসছে। তার দেহটা এবার রাজাবাবু কোলে তুলে নিয়ে উল্লাসে ঘোরাতে লাগল। ঝিলাম আস্তে আস্তে তার চেতনা হারিয়ে ফেলছে। তার শরীরটা পালঙ্কে ছুঁড়ে ফেলে দিল। ঝিলাম একেবারে জ্ঞান হারানোর আগে দেখল তার শরীরটাকে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে।
বেশ কয়েক বছর বাদে, কিরে এই টুসি, টুসি কিরে ও, আরে এই টুসি ওঠ। টুসি চোখ খুলতেই দেখল সোহিনী, সায়ন ও নীলাভ দাঁড়িয়ে রয়েছে। কিরে খাবি না? একেবারে কুম্ভ কর, যা যা রেডি হ, আমরা পাশের ঘরে ওয়েট করছি, খাবার ও ঘরে দিয়েছে বুঝলি। ওঠ ওঠ, রেডি হ। ওরা সবাই পাশের ঘরে গেল। টুসি তাড়াতাড়ি উঠতে গিয়ে তার তলপেটের নিচে বড্ড ব্যথা করল। সে একটু কোঁকিয়ে উঠল, একটু অবাকই হলো। টয়লেটে গিয়ে ফ্রেশ হতে গিয়ে সে এবার চমকে উঠল। তাহলে তারও কি? সে ভয় শিউরে উঠল। কিন্তু এখন সে কি করবে? সবাই জানলে তো কেউ বিশ্বাসও করবে না। তাহলে এখন কাউকেই কিছু বলা যাবে না। সে কোনো মতে ফ্রেশ হয়ে পাশের ঘরে ঢুকে খেতে বসল। সবাই মিলে গল্প করছিল। তাকে দেখে এবার খাওয়া শুরু করল। কিন্তু টুসি চুপ করেছিল। ব্যাপারটা সে চেপে গেলেও মনটা ভালো ছিল না। বাকিরা খেতে খেতেই গল্প করছে। দেখ দেখি কিরকম বৃষ্টি পড়ছে, ব্যাপারটা অস্বাভাবিক। কিন্তু তাহলে বাইরে না গেলেই তো হয়। ওকে চল, বাইরে না গিয়ে আমাদের দুর্গটাকেই আজ এক্সপ্লোর করি তাহলে, কি বলিস? ওরা সবাই রাজিও হয়ে গেল, শুধু টুসি রাজি হলো না। আমার শরীরটা ঠিক ভালো নেই। এই দুর্গের মধ্যেই তো ঘুরবো, তুই যাবি ব্যাস। টুসির আর কোনো উপায় রইল না। বেড়াতে এসে বন্ধুদের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া অসম্ভব। অগত্যা ওরা সবাই তৈরি হয়ে নিল। হাতে টর্চ নিয়ে তারা নিচে নামতে লাগলো। কয়েকটা ঘর খুলে বিভিন্ন দামি আসবাবপত্র ও অয়েল পেন্টিং দেখল। হঠাৎই অন্ধকারের ভেতর থেকে কে যেন বলে উঠল। ওরা তাকিয়ে দেখল সেই রান্নার ছেলেটা অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। এই ভাগ ভাগ সালা, বজ্জাত, একেবারে বজ্জাত। দেখ আমাদের ভয় দেখাচ্ছে। আরে আমাদের বল, আমরা কোথায় না কোথায় এক্সপ্লোর করতে গেছি সেটা বল। তাই না তো কি, আমাদের ভয় দেখাচ্ছে সালা। সাবধান করছে যখন, সেটা ভালো নয় কি? টুসি তুই এইরকম বলছিস? সে মনিও, চল অন্য ঘরগুলো ঘুরে দেখি। ওকে ধরে নিয়ে আয় তো। সায়ন ও সোহিনী ওকে ধরে টানতে টানতে নিয়ে চলল। অন্য ঘরগুলোতেও একই রকম জিনিসপত্র রয়েছে। একঘেয়ে জিনিসপত্র দেখতে দেখতে যখন তারা হাঁপিয়ে উঠেছে, তখন ঘটল এক অস্বাভাবিক ঘটনা। একটা বাঁক ঘুরতেই হঠাৎই তারা সারেঙ্গের আওয়াজ পেল। সাথে বেশ হাসাহাসি ও অনেক বাদ্যযন্ত্রের আওয়াজও পাওয়া গেল। চল তো দেখি ওইদিকে কি আছে। না না, ওইদিকে আবার যাওয়ার কি দরকার বলতো? ভিতর ডিম একটা, চল তো। সে মাঝখানে থাকায় তাকে জোর করে ধরে ওরা নিয়ে চলল। একটু পরে একটা দরজার সামনে এসে তারা দাঁড়াল। নীলাভ কান পেতে শুনল, এই ঘর থেকেই তো আওয়াজ আসছে। ওরা চলে আসবে ঠিক করলো। এমন সময় দরজায় একটা শব্দ হল। হঠাৎই দরজাটা খুলে গেল আর টুসির বুকটা ধক করে উঠল। সামনে যাকে দেখল তাকে দেখে সে শিউরে উঠল। তার শির দ্বারা বেয়ে একটা হিমস্রোত নেমে গেল। সে দেখল দরজার সামনে তার স্বপ্নে দেখা সেই রাজাবাবু হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। তার দৃষ্টি টুসির দিকে নিবদ্ধ। নিজেকে সামলে নিয়ে সবার দিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে হাসি মুখে আবারও তার দিকে তাকালেন। একটু পরে বাকিদের দিকে তাকিয়ে রাজাবাবু দরজা থেকে সরে গিয়ে বললেন। টুসি দেখল দরজার ভেতরে তার স্বপ্নে দেখা আরও সবাই একসঙ্গে দাঁড়িয়ে হাসছে। সে কিছু বুঝতে না পেরে চিৎকার করে উঠল। তাকে ভয় পেতে দেখে ভেতর ও বাইরের তার সব বন্ধুরা একসাথে হেসে উঠল।
তোমার কি হলো? কাম হিয়ার। কি হচ্ছে কি? উনি ডাকছেন, চল। সে যেতে না চাইলেও তার বন্ধুরা তাকে জোর করে ভেতরে নিয়ে গেল। রাজাবাবু সহ বাকি সবাই হেসে তাদের অভ্যর্থনা করলেন। সবাইকে একটা বড় দিওয়ানের ওপর বসতে বললেন। ওরা সবাই বসল। দুইজন মেয়ে এসে তাদের শরবত ও ফল দিয়ে গেল। টুসি তাদের দুইজনকেই চিনতে পেরেছে। তার সারা শরীর ভয়ে কাঁপছে। থ্যাংক ইউ ফর কামিং। ওয়েলকাম টু মাই কিংডম। এনজয় এভরিবডি। শেষ হলো স্কেইডেলসের আজকের গল্প, অনির্বাণ বিশ্বাসের লেখা মোহিনী ভিলায় এক রাত। তবে তোমরা কিন্তু এক্ষুনি আমার আজকের ভিডিওটা স্কিপ করে উঠে যেও না, কারণ এখনো পর্যন্ত কিন্তু আজকের ভিডিও শেষ হয়নি। স্কেইডেলসে এখন তোমরা শুনবে তোমাদেরই মধ্যে থেকে আমার স্কেইডেলস পরিবারের একজন সদস্য শ্বেতার সাথে ঘটা বেশ কিছু গায়ে কাঁটা দেওয়া সত্যি ভৌতিক ঘটনা শ্বেতার কণ্ঠে। এই ঘটনাগুলির মধ্যে প্রথম ঘটনাটি কিন্তু আমাদেরই এই কলকাতা শহরের দমদম অঞ্চলে ঘটেছে। তো তোমাদের মধ্যে থেকে কারা কারা দমদম থেকে আজকের এই ঘটনাটা শুনছো সেটা কিন্তু আমাকে এক্ষুনি তোমরা কমেন্ট করে জানাও। তোমরাও যদি শ্বেতার মতো তোমাদের সাথে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা তোমাদেরই চ্যানেল স্কেইডেলসে এসে শেয়ার করতে চাও, তাহলে কিন্তু এখন তোমাদের মোবাইলের স্ক্রিনে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এবং ডিসক্রিপশনের উপরেও যে নাম্বারটা দেওয়া আছে সেখানে কিন্তু তোমরা তোমাদের ঘটনা আমাকে সরাসরি পাঠাও। হ্যালো শ্রীরূপদা, আমি শ্বেতা, তোমার স্কেরি টেলসের একজন মেম্বার প্লাস ডেলি লিসেনার। আজকে আমি আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ক্রিপি ইনসিডেন্টের ব্যাপারে তোমাকে বলতে চলেছি। আমার বাবা মা বিয়ের পরে দমদমেরই মধুঘর বলে একটি এরিয়ার একটা ভাড়া বাড়িতে রেন্টে থাকতেন। আর 2009 সালে আমার জন্ম হয়। এবার যত আমি বড় হতে থাকি, এবার আমি খুবই দুষ্টু ছিলাম ছোটোবেলায়, ঠিক আছে? তো যত বড় হতে থাকি আমার দুষ্টামো তত বাড়তে থাকে। তো আমি এতটাই চঞ্চল ছিলাম যে মা আমাকে কি করতেন, সকালবেলা যে ঘরের আদার্স যে কাজগুলো থাকে তিনি সারতেন, আর আমাকে জানলার মধ্যে দড়ি দিয়ে আমার কোমরটা বেঁধে জানলার সাথে আমাকে আটকে রাখতেন, যাতে আমি এদিক ওদিক কোনো দুষ্টুমি না করি আর যাতে আমি খাট থেকে পড়ে না যাই। এরকমই একদিন মা কাজ করছিলেন, আমাকে এরকম কোমরে দড়ি বেঁধে জানলার সাথে আটকে। তখন আমার 6 মাস মতো বয়স। তখন টাইমটা হচ্ছে বিকেলবেলা। সমস্ত কাজ শেষ করে মা সামনের টিউবওয়েলে বাসন মাজছিলেন। মা এবার আমাদের হচ্ছে যে টিউবওয়েল এরিয়াটা সেটা একদম জানলার মধ্যে একদম সামনে, কেউ যদি টিউবওয়েলের জায়গাটাতে মুখ করে বসে তাহলে আমাদের ঘরে কি কি হচ্ছে সব দেখতে পাবে। আর মা ঠিক সেই জায়গাটাতেই বসেছিলেন যাতে আমার ওপর নজরে রাখতে পারেন এবং যাতে নিজের কাজটাও আর কি কমপ্লিট করতে পারেন। তো মা নিজের মতন কাজ করছিলেন ও আমাকে দেখছিলেন। যাই হোক, বাসন মাজতে মায়ের হঠাৎ করে মনে হলো যে কোনো একটা অবয়ব জাতীয় কিছু পেছন দিয়ে সাট করে সরে গেল। আর মধুঘরের ওই এরিয়াটা এমনই জায়গা যেখানে খুব একটা লোকজনের যাতায়াত বা বসবাস কোনোটাই নেই বললেই চলে, একেবারে নগণ্য। এবার মায়ের মনে হলো কেউ পেছন দিক দিয়ে কেউ যেন চলে। মা পেছন ঘুরে তাকালো, দেখলো কেউ নেই। আর আশপাশেও দেখলো যে না, এখানে তো খুব সহজে চট করে লোক আসে না, যদি সেরকম বাইরে গিয়ে যদি টাকাটাকি না করা হয় তাহলে চট করে সেই জায়গাটাতে লোক আসে না। কারণ বাবা মা ঘরটা এমনই নিরিবিলি জায়গায় রেন্ট নিয়েছিল, বাড়িটাই ছিল একটা নিরিবিলি জায়গায়। আর সেই বস্তুটা দেখার সাথে সাথে মা ভয় পেয়েছে। আর ঠিক সেই সময় অ্যাট দ্য সেম টাইম আমি প্রচণ্ড জোরে ভয় কেঁদে উঠি। এবার ঠিক আমার সাথে কি হয়েছিল আমার মনে নেই ঠিক,
কিন্তু মা যেটা বলতেন যে আমি নাকি কিছু একটা থেকে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, যেই কারণে আমি খুব জোরে কেঁদে উঠি। মায়ের তখন আরও ভীতি বেড়ে যায় যে আমি এরকম একটা জিনিস দেখলাম, যে আমার পেছন দিক দিয়ে মানে অনুভব করলাম যে এরকম আমার পিছন দিক দিয়ে কেউ একটা চলে গেল, আর সাথে সাথেই মেয়ে এরকম কেঁদে উঠলো। মা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সমস্ত কাজ ফেলে মানে বাসন মাজা বাদ দিয়ে তখন সাথে সাথে উনি ঘরে ঢুকলেন এবং আমাকে কোলে নিয়ে বসেছিলেন, রীতিমতো মানে গায়ত্রী মন্ত্র জপ করছিলেন। এতটা পরিমাণে ভয় পেয়ে গেছিলেন, মানে প্রায় পাথর মতন হয়ে গিয়েছিলেন, না কিছু বলছিলেন না তো ওই জায়গাটা থেকে নড়ছিলেন, পাথরের মতন চুপচাপ বসে আমাকে কোলে নিয়ে। আর আমি মাকে পেয়ে শান্ত হয়ে গিয়েছিলাম নাকি। তো অনেকক্ষণ পর বাবা আসেন, এবার ভেতর থেকে আর কি দরজাটা লক ছিল, তো বাবা আবার অনেকক্ষণ ধরেই নক করে, কিন্তু মায়ের তখন এমন মেন্টাল স্থিতি হয়ে গিয়েছিল যে মা তখন একটা কথা বলার মতনও সিচুয়েশনে ছিলেন না। অনেক ডাকাডাকির পর বাবাকে দরজা খুলে দিলেন এবং বাবাকে বললেন এরকম কথা। আর আমার বাবা বরাবরই প্রচণ্ড ব্রেভ, প্রচণ্ড সাহসী, এইসব ভূতটুতে খুব একটা বিশ্বাসী নন। এবার বাবা তখন ব্যাপারটা প্রথম হেসে উড়িয়ে দেয় যে তুমি ঘরে একা রয়েছো, তোমার হ্যালুসিনেশন হচ্ছে, তুমি হয়তো একা রয়েছো সেই জন্য তোমার ভয় লাগছে, তুমি হ্যালুসিনেশন করেছো। তো তারপরে সেই কথা ভেবে বাবা দিদাকে ডাকলেন। দিদা এবার আমাদের সাথে থাকছিলেন। একদিন রাত্রিবেলা দিদা বাথরুমে যাওয়ার জন্য ওঠেন মাঝরাত্রি। আমাদের এবার টুরুম ডাইনিং ছিল ওই রেন্টেড ঘরটাতে। তো বাবা মা আমি এক ঘরে আর দিদা অন্য ঘরে। আর স্বাভাবিক এবার দিদা তখন ওয়াশরুমের জন্য ওঠেন, দেখতে পায় রান্নাঘরে একটা মানে কালচে মতন অবয়ব দাঁড়িয়ে রয়েছে পেছন ঘুরে। আর আমার মায়ের হাইট যা মানে একটা অ্যাভারেজ মানুষের হাইট, যা মা কেন যে কোনো কেউ একটা অ্যাভারেজ হাইটের থেকে একটু বেশি লম্বা ছিল সেই অবয়বটি, পেছন ঘুরে কি একটা করছে। এবার দিদা ভাবছে বোধহয় মা হয়তো উঠেছে, আমার হয়তো রাত্রেবেলা খিদে পেয়ে গেছে, সেজন্য হয়তো মা রান্নাঘরে কাজ করছে। তো দিদা অতটা আমল দেয়নি ব্যাপারটা। তো দিদা এবার কাজ মানে ওয়াশরুম করে নিয়ে ফিরছে, তখনও দেখে যে ওই অবয়বটা ওরকম দাঁড়িয়ে, আর তখন রান্নাঘরটা অন্ধকার। এবার দিদা বলছে যে এই মানু, তুই এরকম অন্ধকারের মধ্যে কি করছিস? অবয়ব কোনো রেসপন্স দিচ্ছে না, চুপচাপ অ্যাজ ইট ইজ দাঁড়িয়ে রয়েছে। তখন দিদা লক্ষ্য করলো যে এ তো অ্যাভারেজ হাইটের থেকে লম্বায়, এ তো আমার মেয়ে বা জামাই কেউ নয়। তো অতটাও দিদা আর কি কনসিডার করে যে যাক হয়তো ঘুমের চোখে হয়তো ভুল দেখছে। তো এবার দিদা মায়ের ঘরের দরজা নক করে যে তুই কি একটু আগে রান্নাঘরে গিয়েছিলি? তখন মা তো সবে ঘুম থেকে উঠে চোখে উঠেছে, বলছে না তো, আমি তো এখানেই ঘুমাচ্ছিলাম। এবার দিদার ভয় লেগে যায় যে যদি মা ওখানে না থাকে তো তাহলে তখন ওখানে কে ছিল। এবার তখন এরকম দিদা ভয় পেয়ে যায়, তখনকার মতন আমাদের ঘরে মানে মায়ের ঘরেই এসে শোয় গেল। এরকম বেশ কয়েকটা ক্রিপি ইনসিডেন্টস ঘটার পর বাবা বাড়িওয়ালা দাদুটির সাথে কন্ট্যাক্ট করে যে কি ব্যাপার, এরকম আপনার এরকম যে বাড়িটা আমরা ভাড়া নিয়েছি এরকম এরকম ঘটনা ঘটছে। তখন বাড়িওয়ালা আসলে সত্যিটা রিভিল করে যে এরকম অনেক দিন আগে এরকম একটা হাজব্যান্ড ওয়াইফ থাকতেন, আর হাজব্যান্ড এরকম ওয়াইফকে খুবই অত্যাচার করতেন। কারণ যেহেতু তুমি জানোই যে 2000s সময় তখনও আর কি ডরি সিস্টেমটা খুবই স্ট্রং, তখনও স্ট্রং ছিল ডরি সিস্টেম বা যাকে বলি এক কথায় পণ প্রথা। তো সেই পণ প্রথা ব্যাপারটা তখনও প্রচলিত ছিল, যেহেতু মেয়ের বাড়ি থেকে কোনো পণ দেওয়া হয়নি, যেহেতু মেয়ে গরিব ঘর থেকে বিলং করতো, তাও মেয়েটি আর কি সাধ্য মতনই পণ দিয়েছে। তারপরেও এরকম মোটা টাকার দাবি করে, যাই হোক। তো সে পণ দিতে না পারায় তার শ্বশুরবাড়ির লোকরা খুবই মেয়েটাকে অত্যাচার করত। তারপরে তো তারা সেপারেট হয়ে বাড়িটা কিনে এসেছিল। তো হাজব্যান্ড ওরকম প্রচণ্ড টর্চার করতো। তো একদিন এরকমই বাপ বিতণ্ডার মধ্যে কী করে,
হাজব্যান্ড তার ওয়াইফকে এরকম ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারে। এবার ব্যাপারটা সেটা বাড়িওয়ালা দাদুটি বাবাকে বলেছিলেন। এবার এখনও কেউ কেউ বলে যে না, মেয়েটা সুইসাইড করেছিল, নিজেই গায়ে আগুন দিয়েছিল। এবার কেউ কেউ বলে যে বরটাই মেয়েটাকে জ্বালিয়ে মেরে দিয়েছিল। এবার কানাঘুষো অনেক রকমই হতো। আসল রিজনটা যে পুড়িয়ে মারা হয়েছিল নাকি নিজে সুসাইড করেছিল সেটা এখনও অবধি মানে আনসলভড, এখনও অবধি সেটা ক্লিয়ার নয়। যাই হোক, তো সেই মৃত্যু 2 বছর পর সব কাজ মিটে যাওয়ার পর সেই ছেলেটি ওই বাড়িটাকে বিক্রি করে দেয় সেই বাড়িওয়ালার কাছে, একটা মানে ব্রোকারের কাছে বিক্রি করে দেয়। তারপরে সে অন্য জায়গায় চলে যায়, তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তো প্রথম যারা রেন্টে এসছিলেন, মানে আমাদের আগেও যারা পার্টি এসছিলেন, তারাও এরকম সেম টাইপের সিচুয়েশান তারা ফেস করেছেন, সেম সিচুয়েশান। আর প্রায়শই এবার বউটি নাকি মানসিকভাবে নাকি ভারসাম্যহীন ছিল, মানে যে ভাড়াটি বউটি, সে নাকি প্রায়ই একটা জ্বলন্ত অবয়ব দেখত। এবার এটা আসল নাকি মিথ্যে কথা নাকি রিউমার্স সেটা বউটা থেকে ক্লিয়ার করা যায়নি। তো লোকে ধরে নিয়েছিল যে এটা রিউমার্স হবে, কারণ হয়তো মানসিক স্থিতি ঠিক নেই, হ্যালুসিনেশনের রোগ ছিল, হয়তো সেই হ্যালুসিনেশনই হতো। কিন্তু যখন আমাদের মুখ থেকে কথাটা শুনলো তখন আর কি বাড়িওয়ালা দাদুটির বিশ্বাস হয় যে হ্যাঁ। তো তারপরে বাড়িওয়ালা দাদুটি সাজেশন দেয় যে তোমরা এক কাজ করো, তোমরা বাড়িতে সত্যনারায়ণ পুজো করো। কারণ যখন মানে ছেলেটি ফ্ল্যাট থেকে বাড়ি থেকে যখন আর কি বিক্রি করে চলে গেছিলো, তো তারপরে কোনো সত্যনারায়ণ পুজো বা কোনো রকমেরই যে গৃহশান্তি যে পুজো হয় সেই ব্যাপারটা করাই হয়নি। আর যেহেতু ব্যাপার স্যাপার থাকে যে এরকম পরিত্যক্ত বাড়ি পেছনে, মানে কোনো না কোনো পরিত্যক্ত বাড়ির পেছনে একটা না একটা রহস্য লুকিয়েই থাকে প্রতিটা ইটের মধ্যে। এবার যদি ব্যাপারটা সত্যিটা যদি বাড়ির যারা কিনতে চায় তাদেরকে যদি ব্যাপারটা বলে দেয় তাহলে তো তারা বাড়িটা কিনবে না, সেই জন্য ব্যাপারটাকে হিডেন রাখা হয়েছিল। এবার আমাদের সেই জায়গায় ওখানে সত্যনারায়ণ পুজো করানো হয়। তারপর থেকে সারপ্রাইজিংলি আর কোনো রকমের কোনো ওরকম সুপার ন্যাচারাল বা প্যারানর্মাল কোনো ইনসিডেন্টস আর ঘটেনি। আর তার কয়েক বছর পর, মানে যখন আমার বয়স আর কি 3 বছর বয়স, তখন আমরা অন্য বাড়িতে চলে গিয়েছিলাম। তো জানিও সিরুপদা যে কেমন লাগলো আমার ঘটনা আমি জানি। আমি প্রচণ্ড বলার সময় আমার প্রচণ্ড মিসওয়ার্ড হয়ে গেছিলাম, মানে আমার ওয়ার্ডস এদিক ওদিক হয়ে গেছিলো, আমার অনেক কথাই আর কি একটু জড়িয়ে গেছে আর কি। তো আমাকে প্লিজ ক্ষমা করে দিও, আই এম রিয়েলি অ্যাপোলোজাইজ। তো তোমার গল্পটি ভালো লাগলে নিশ্চয়ই স্ক্যারি টেলসদের বন্ধুদের কাছে তোমরা শেয়ার করো। তো আর একটা চমক হচ্ছে যে আমি আমার সাথে ঘটা আরেকটা ভৌতিক ইনসিডেন্ট আমি শোনাতে চাই। এটার কারোর পরে আমাদের পরিবারের সাথে আর হয়নি, এটা স্পেশালি আমি ফেস করেছি। তো আমার দিদার বোন, আমার দিদারা বেসিক্যালি বলতে গেলে দেখো জয়েন্ট ফ্যামিলি, তো এবার আমি বলতে গেলে আমার দিদারা হচ্ছে প্রায় 20 জন ভাই বোন কাজিনস মিলিয়ে। বাট আমার দিদারা হচ্ছে 4 বোন 1 ভাই, মানে 5 ভাই বোন। তার মধ্যে দিদার পরবর্তী বোন, আমি নামটাকে চেঞ্জ করে বলছি হচ্ছে করবী। তা আমার দিদার বোন করবী, সে প্রচণ্ডই ভালো ছিল, সে অনেক হাই এডুকেটেড এবং যথেষ্ট ভালো ছিলেন। আর স্পোর্টসেও তিনি ছিলেন ভীষণ ভালো। এবার আমাকে খুবই ভালোবাসতেন, আমার প্রাণ ছিল এক রকমের। আমি আমার দিদার থেকে বেশি সেই ছোটো দিদাকেই ভালোবেসেছি। আমি এখানে ছোটো দিদা বলছি, বারবার করে নাম ধরে ডাকলে একটা বাজে লাগে, তো তাই জন্য। তা আমি আমার ছোটো দিদার সাথে ভীষণই ছোটোবেলা থেকে অ্যাটাচড ছিলাম, আমার প্রাণ ছিল বলতে গেলে। যখনই আর কি মানে উনি থাকতেন হচ্ছে যাদবপুরে, তো যাদবপুর থেকে যখনই আমাদের বাড়িতে আসতেন তখনই আমার জন্য কিছু না কিছু জিনিস আনতেন। এবং আমার এখনও মনে আছে আমাকে এরকম লুকিয়ে লুকিয়ে দোকান থেকে চকলেট এনে দিতেন, বা কোনো কিছু বায়না করলে আমাকে লুকিয়ে লুকিয়ে সেটা দিতেন, কারণ আমার দিদা খুবই রাগী। আর আমার দিদার সাথে এই নিয়ে প্রায় ঝগড়া লাগলো যে তুই ওকে এরকম কিনে দিচ্ছিস, ও তো এবার শরীর খারাপ করবে,
এবার আমার দিদা আর সেই ছোট দিদা ছিল পিঠোপিঠি ভাই বোন, তো প্রায় পিঠোপিঠি বোন, তো প্রায় ঝগড়া লাগতো। যাই হোক, তো আমি খুবই অ্যাটাচড ছিলাম। বাট করোনা কোভিড টাইমের পর থেকে, মানে 2020 সাল থেকেই ওনার মধ্যে একটা কঠিন রোগ ধরা পড়ে। সেটা হচ্ছে গিয়ে আর্থারাইটিস। বাত থেকে একটা ফুসফুসের লেয়ার ফেলে দিয়েছিল, ফুসফুস আর হার্টের অর্গানে লেয়ার ফেলে দিয়েছিল, কাফের যে লেয়ার হয়। এমনিতেই ছোটো দিদা ঠান্ডার প্রচণ্ড ধাত ছিল, তার মধ্যে বুকে সহজে কাফ জমে যেত। তো সেই কাফের লেয়ার পুরো হার্টে আর লাংসের মধ্যে ছড়িয়ে গিয়েছিল। সেই কারণে দিদা ঠিক মতন শ্বাস নিতে পারতেন না। এবার 2021 আস্তে আস্তে দিদার ফিজিক্যাল হেলথ খুবই খারাপ হতে শুরু করে, এবং লাস্টলি 2022-এর 1 জানুয়ারি তিনি আমাদেরকে ছেড়ে চলে যান। এবার সত্যি কথা বলতে আমরা খবর পেয়ে সাথে সাথে ছুটে যাই। তখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন তার ঘটনা, মানে ঘটনাটা 3 বছরও পেরিয়ে গেছে। আমি আজও আমার ছোটো দিদাকে ভীষণ মিস করি। এবার 31 ডিসেম্বর এরকম খবর এসে যে এরকম 1 জানুয়ারি এরকম বুকে পেসমেকার বসানো হবে। আমরা তাও একটু নিশ্চিন্ত হয়ে গেছিলাম, কিন্তু যখন আমরা শুনলাম যে এরকম ছোটো দিদা নেই, তখন আমরা খুবই ভেঙে পড়ি। এবার সাথে সাথে আমরা যাই সেই ছোটো দিদার বাড়ির উদ্দেশ্যে, আর ডেড বডি আনা হয় দিদার, মানে ছোটো দিদার শ্বশুর বাড়িতে। তো আমার দিদা তো স্বাভাবিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন। এবার আমারও প্রায় অবস্থা প্রায় পাগল হয়ে গেছিলো, কারণ ভাবো ছোটোর থেকে যার সাথে আমি এতটা অ্যাটাচ, আমার প্রায় বন্ধুসম ছিল সেই দিদা। আর আমাকে খালি বলতে, তোর মাধ্যমিক অবধি আমি থাকবো, তোর মাধ্যমিকের রেজাল্ট আমি দেখে যাব। তো আনফর্চুনেটলি দিদা চলে যায় আমাকে ছেড়ে, ছোটো দিদা। তো আমি প্রচণ্ড ভেঙে পড়ি, আমি কারোর সাথে কথা বলছিলাম না, কিছু না। এবার আমার দিদা ম্যারিড অবস্থাতেই আর কি চলে গেছিলেন। এখনও তার হাজব্যান্ড, মানে সেই ছোটো দাদু এখনও বেঁচে আছেন। তো লাস্ট একটি যে বাড়িতে তারা আর কি কিনেছিলেন, যে বাড়িতে তারা থাকতেন, সে বাড়িটা খুবই বড় ছিল, সুন্দর ছিল। সে বাড়িতেই আর কি উনি চলে যান। তো মানে কি বলবো, হসপিটালে মেনলি উনি চলে যান। বাড়িতে আনতে আনতে রিয়েলাইজ হয় যে ও হসপিটালেই তিনি শেষ আর কি। হসপিটালে যখন এক্সপায়ার করে দিয়েছিলেন তখন রিয়েলাইজ হয়নি। তো বাড়িতে এসে তারপর রিয়েলাইজ হয়েছে যে উনি আর বেঁচে নেই। তখনই এরকম ডেড বডি আনা হয়, তারপরে দাহ কার্যে নিয়ে যাওয়া হয় সৎকারের জন্য। এবার সেদিনকে রাত্রিবেলা কি হয়েছে, আমি আমার এই তো গেল ছোটো দিদা, তার পরবর্তী যে আরেকটি দিদা, তার নাম এখানে আমি বলতে চাই শিউলি। ঠিক মানে করবী দিদা ঠিক মেজো দিদা ছিলেন আর কি, ছোটো দিদাও বলবো না, কারণ পরবর্তী আরেকটি বোন আছে তো তাই। তো ছোট দিদা অর্থাৎ শিউলি দিদার বাড়িতে আমরা থাকি। এবার কীরকম বলো তো জায়গাটা, মানে শিউলি দিদার বাড়ির আমি ডেসক্রিপশনটা দিচ্ছি। এন্ট্রান্সে ঢুকতেই একটা স্টোরেজ রুম টাইপের, যার দরজাটা ছিল স্লাইড সিস্টেম, আর বাঁদিকে যেতেই একটা সোজা কমন ওয়াশরুম। কমন ওয়াশরুম থেকে একটু মানে দু সাইডে কমন ওয়াশরুম সোজা, তার দু সাইডে একটা রুম আর দুই সাইডে দু রকম রুম আর কি। যাই হোক, তো যে সেকেন্ড রুমটা মানে যেটা বড় রুম, সেটার মধ্যে আর কি অ্যাটাচ ওয়াশরুম। এবার আমার রাতে কিছুতে ঘুম আসছিল না, যে এরকম ছোটো দিদা আমাকে ছেড়ে চলে গেছে। ভালো ভালো স্মৃতি আমি মনে করছিলাম। এবার তখন ঠিক রাত 2:30-3টে বাজে, আর দরজাটা বন্ধ ছিল। আর দরজার পেছনে তো সব ওই শিউলি দিদার ব্যাগ ট্যাগ সব ঝোলানোই থাকে। এটা আমার চোখের ভুল কি রিয়েলে দেখেছেন বলতে পারবো না শিরুদা, বিশ্বাস করো। যে সিনটা আমি দেখি সেটার পর আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়। আমি দেখছি যে দরজার কোণে
কালো মতন কিছু একটা, যেরকম দু হাঁটুতে মুখ গুজে যেরকম মাথাটা নিচু করে যেরকম থাকে ওই রকম পজিশনে কেউ একটা বসে রয়েছে। আমি সেটা দেখতে পাই, যেরকম দু হাঁটুতে মুখ বুজে কেউ যেন বসে রয়েছে, কোনো সাউন্ড নেই, ওরকম শুধু কালো মতন একটা ছায়ামূর্তি বসে রয়েছে ওই অবস্থায়। আর তখন আমি ক্লাস 7-এ পড়ি, মানে যথেষ্টই বাচ্চা। তখন আমি দেখে আমার রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে যায়। আর তখনই আমার আর কি বাথরুমে প্রেশার লেগেছিল, আমি বাথরুমে যাব, মানে একদম খাট থেকে নেমে 2 পা গেলে অ্যাটাচ ওয়াশরুম, আমি সেখানে পর্যন্ত যেতে পারছি না। আমার ভয়ে এমন অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এবার শিউলিদিরা 2 মেয়ে, মিনা আর টিনা বলছি এখানে, ছোট মাসি যে টিনা মাসি, আমি টিনা মাসিকে ডাকছি। সে টিনা মাসি দেখো ওখানে কে একটা বসে আছে। এবার টিনা মাসি খুবই পাতলা ঘুম। এবার টিনা মাসি উঠে বলছে কোথায়, কেউ তো নেই। আমি চোখ ঘুরিয়ে দেখলাম যে তখনও কিন্তু স্টিফলি বসে আছে। তখন বলছি তুমি দেখতে পাচ্ছ না যে ওইখানে ওই তো কোনাতে বসে রয়েছে একটা কালো মতো। তখন বলছে ধুর তুই বেশি হ্যালুসিনেট করছিস। আর মেজো দিদাকে হচ্ছে মিনা আর টিনা মাসি ডাক্তার টোনা। এবার বলছে টোনা চলে গেছে সেই জন্যই তোর বোধহয় এরকম মনে হচ্ছে যে বেশি ভূতের সিনেমা দেখে ফেলছিস আজকাল। একটু বকা দিল, তখন বলছি না গো বিশ্বাস কর আমি তখন কেঁদে ফেলেছি ভয়ের চোটেই, যে সত্যি বলছি দেখো এখানে বসে রয়েছে কেউ একটা কালো মতন। আমার মনে হলো টোনাই। তখন বলছে যে টোনা তো সবে চলে গেছে তাই জন্য তোর মনে হচ্ছে, তুই এখনও টোনাকে ভুইতে পারিসনি। এবার তারপরে কোনো রকমে আর কি ওয়াশরুমে যাই। আমি ঘটনাটা বলি আমার দিদাকে, তো দিদা যখন হেসে উড়িয়ে গেল, তখন বলছে ধুর তুই কী সব দেখছিস, ওইসব কিচ্ছু হয় না, এইসব ভূত বলে কিচ্ছু হয় না। আমার মনে আছে, আমার মনে হয় আমার সাথে বোধহয় লাস্ট দেখা করতেই এসেছিলেন। আর তাছাড়াও শ্রুপদা একটা অদ্ভুত বিষয় হচ্ছে মারা যাওয়ার সময়, মানে উনি সকাল 6টাতে চলে গেছিলেন। এবার আমি ভোরবেলায় না স্বপ্ন দেখছি যে এরকম ছোটো দিদা মেজো দিদা লাল পেরে সাদা শাড়ি পরে সেই স্বর্গের মতন জায়গায়, সেখানে চারদিকে শুধু নীল আকাশ আর মেঘ, মানে মেঝে বা ভূমির কোনো অস্তিত্ব নেই, যেন স্বর্গে তিনি দাঁড়িয়ে। যেরকম সে আগমনী হয় না যে মা দুর্গা আসছেন বা এরকম, পুরো এরকম আলো ছড়াচ্ছে চারদিক দিয়ে, একটা অদ্ভুত দীপ্তি ছড়াচ্ছে, আর এরকম লালপা সাদা শাড়ি, মাটিতে শাড়ির আঁচল লুটোচ্ছে। এবার আমাকে বলছে যে আমি আসি মোনা। আমি তখন ছোটো দিদাকে মেজো দিদাকে তখন আমি বলছি তুমি কোথায় যাচ্ছ, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? তখন বলছে যে আমার এবার যাওয়ার সময় হয়ে গেছে, এবার আমি আসি, আবার দেখা হবে। এবার আমি না তখন সবে থতমত ভেবে উঠে বসেছে, আমি কিছুই বুঝতে পারছি না যে আমি স্বপ্নটা কেন দেখলাম। আমি তখন ভাবছি হয়তো এত শরীরটা খারাপ, সে মেজো দিদার ওই জন্যে হয়তো আমি এরকম স্বপ্নটা দেখছি। এবার তখনই 7:30টার সময়, এবার তখনই দরজায় এরকম বেলের আওয়াজ, কি না বাবা এসছে। বাবা তখন বলছে যে এরকম কাবেরী মাসি করবী মাসি আর নেই। আর তখন দিদার হাউমাউ কান্না। আর আমার মা তখন অ্যাটেন্ড করতে পারেননি, কারণ মায়ের খুব শরীরটা খারাপ ছিল বলে মা হসপিটালাইজ ছিলেন, তাই জন্য মা আর কি অ্যাটেন্ড করতে পারেনি, এবং মাকে জানানো হয়নি। যখন মা হসপিটাল থেকে এসেছিলেন তখন আর কি জানানো হয়। তো এটা ঠিক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নয়, এটা একটা আমার দিক থেকে বলতে গেলে এটা একটা ইমোশনাল ব্যাপার। এবার এটা কিন্তু আমার সাথে সত্যিই ইনসিডেন্টটা ঘটেছিল। এবার তোমার যদি ফেক মনে হয় তো ফেক, তোমরা এবার যেটা মনে করো। তো এই ছিল আমার দুটো পরপর ঘটনা। তো কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানিয়ে শ্রুপদা, মানে আমাকে। আমি জানি আমি ঠিকমতো গুছিয়ে বলতে পারিনি, আমার একটু ওয়ার্ড এদিক ওদিক হয়ে গেছে, আমি বাবা তোতলাচ্ছি। আসলে এটা আমার ফার্স্ট টাইম কারোর কাছে, মানে কোনো
ফেমাস পডকাস্ট চ্যানেলে বা কোনো অডিও স্টোরি চ্যানেলে স্টোরি বা আমার রিয়েল ইনসিডেন্ট শেয়ার করার আমার ফার্স্ট টাইম। তো একটু এদিক ওদিক হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি এক্সট্রিমলি সরি, যদি কোনো ভুল থাকে আমাকে ছোটো বোন হিসেবে ক্ষমা করে দিও। আর আশা করি তোমাদের স্ক্যারি টেলস আরও বড় হোক, আরও লিসেনার্স বাড়ুক, তোমাদের স্ক্যারি টেলস যেন পরবর্তীকালে যেন একটা বড় জায়গায় পৌঁছয়। এতক্ষণের জন্য জাস্ট এইটুকুই, টাটা। তো এগুলোই ছিল শ্বেতার সাথে ঘটে যাওয়া বিভিন্ন সত্যি ভৌতিক ঘটনা, যেগুলো আমি স্ক্যারি টেলসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি স্ক্যারি টেলসে এসে এইরকম সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করতে চাও, তাহলে কিন্তু ডেসক্রিপশনের উপরে এবং তোমাদের মোবাইল স্ক্রিনে যে নাম্বারটা আমি দিয়ে রেখেছি, সেখানে তোমরা সরাসরি আমার কাছে তোমাদের ঘটনা পাঠাও। স্ক্যারি টেলসের আজকের গল্প মোহিনী ভিলায় এক রাত, রচনায় ছিল লেখক অনির্বাণ বিশ্বাস, গল্প পাঠে ছিল শুভ, বিভিন্ন ভূমিকায় ছিল সৌভিক, পিয়ালি, মহুয়া, বর্ণালী, মধুরা, দেবস্মিতা, শুভ, সৌরভ রায় এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইনে ছিল 62 FPS স্টুডিও, গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ছিলাম আমি শ্রীরূপ। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা এইরকমই আরও আমার বাংলা অডিও স্টোরি শোনার জন্য এই মুহূর্তে তোমাদের মোবাইল স্ক্রিনে আসা ডান দিক এবং বাম দিকের দুটো ভিডিওর মধ্যে যে কোনো একটায় ক্লিক করো।